আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা আজকে টপিক দেখতেই পাচ্ছ, তোমাদের ইউনিট 7 লেসন 1 ইংলিশ ফার্স্ট পেপারের ব্রোজেন দাস ওয়ান ক্রসিং দি ইংলিশ চ্যানেল, এই টপিকটা হচ্ছে আজকে আমরা পড়বো। একদম ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব। তো চলো কোনোরূপ কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাই শুরু করে দিই। আমাদের টপিক কি? ব্রোজেন দাস। ব্রোজেন দাস, এরপর এখানে বলছে ওয়ান শব্দের অর্থ এখানে হবে সম্পর্কে, বিষয়। হ্যাঁ, কি বিষয়ে? ক্রসিং দি ইংলিশ চ্যানেল। ক্রস শব্দের অর্থ কি? ক্রস শব্দের অর্থ হচ্ছে অতিক্রম করা, হ্যাঁ, পার হওয়া। তাহলে পার হওয়ার বিষয়ে কি? পার হওয়ার বিষয়ে দি ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল পার হওয়ার বিষয়ে। অর্থাৎ ব্রোজেন দাস তিনি ছিলেন এই এশিয়া মহাদেশ থেকে সর্বপ্রথম যিনি ইংলিশ চ্যানেল পার হয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। বুঝতে পেরেছো? এখন তোমরা আমাকে বলতে পারো ভাই যে ইংলিশ চ্যানেল জিনিসটা আবার কি? ইংলিশ চ্যানেল হচ্ছে তোমার একটা সমুদ্র পথ যেটা তোমার ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানে অবস্থিত। দেখো তোমাদেরকে আমি এটা হচ্ছে চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি। এই যেখানে তুমি দেখো, এটা হচ্ছে ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্স, আর এটা হচ্ছে তোমার ইউকে বা ইংল্যান্ড। তো এই যে দুইটা দেশের মাঝখানে যে তোমার সমুদ্রপথ আটলান্টিক মহাসাগরে, এই আশেপাশে কিন্তু সব আটলান্টিক মহাসাগরে, সব কিন্তু আটলান্টিক মহাসাগর। তো আটলান্টিক মহাসাগরে ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝখানের যে অংশটা, যে হচ্ছে পথটা, সমুদ্রপথটা, এটা হচ্ছে আমাদের ইংলিশ চ্যানেল। এখানে বড় করে লেখা আছে ইংলিশ চ্যানেল, ঠিক আছে কিনা? এখন এই ইংলিশ চ্যানেল, তোমরা তো সামনে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, অ্যাডমিশনে তোমাদের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তো ইংলিশ চ্যানেল জিনিসটা যেহেতু আমাদের সামনে এসেছে, তো আমরা এটা সম্পর্কে একটু কিছু জিনিস জানার চেষ্টা করি, কিছু ইনফরমেশন জানার চেষ্টা করি। দেখো এখানে তুমি একটা জিনিস দেখো, এখানে লেখা আছে স্ট্রেইট অফ ডোভার, স্ট্রেইট অফ ডোভার। তো ইংলিশ চ্যানেলের সব থেকে সরু যে অংশ, সংকীর্ণ অংশ, সেটাকে বলা হয় তোমার হচ্ছে স্ট্রেইট অফ ডোভার, অর্থাৎ ডোভার প্রণালী, ঠিক আছে কিনা? এবার দেখো এই যে ইংলিশ চ্যানেল যেটা রয়েছে, এই ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য হচ্ছে 560 কিলোমিটার, আর সব থেকে কম প্রস্থ যেটা, সেটা হচ্ছে তোমার কত? সব থেকে কম প্রস্থ যেটা, সেটা হচ্ছে 34 কিলোমিটার। বুঝতে পেরেছো কিনা? এবং এটা হচ্ছে পৃথিবীর যতগুলো তোমার হচ্ছে বিশ্বে যতগুলো প্রণালী আছে তার ভিতর থেকে সব থেকে ব্যস্ততম প্রণালী আর কি, সমুদ্রপথ। এই হচ্ছে তোমার ইংলিশ চ্যানেল সম্পর্কে মোটামুটি তথ্য। এখন এখানে আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে যে ইংলিশ চ্যানেল যেটা, এই চ্যানেলের নিচ দিয়ে, হ্যাঁ, মানে একদম পানির নিচ দিয়ে আরেকটা টানেল গিয়েছে। এটার নাম হচ্ছে চ্যানেল টানেল বা ইউরো টানেল এটাকে বলা হয়। তো এই ইউরো টানেল এর মধ্যে দিয়ে হচ্ছে তোমার রেলপথ চলে গিয়েছে, হ্যাঁ, রেলপথ, অর্থাৎ ওই রেলপথ দিয়ে ফ্রান্স থেকে ডিরেক্ট হচ্ছে ইংল্যান্ডে চলে যাওয়া যায়। বিষয়টা অনেক ইন্টারেস্টিং না? অনেক ইন্টারেস্টিং কিন্তু। তো দেখো এই যে ইংলিশ চ্যানেল যেটা আছে, এই ইংলিশ চ্যানেলটা এই ব্রোজেন দাস, তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সুনামগঞ্জের একজন সন্তান। তো তিনি হচ্ছেন এই এশিয়া মহাদেশ থেকে সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। তো তার সম্পর্কে আজকে হচ্ছে আমরা পড়বো। বুঝতে পারছো কিনা? তার সম্পর্কে আজকে হচ্ছে আমরা পড়ার চেষ্টা করব। তো নরমালি হচ্ছে আমরা প্যাসেজের দিকে যাই, যেহেতু আমাদের এটা অর্থ হয়ে গেছে, আরেকবার অর্থ করি। ব্রোজেন দাস, হ্যাঁ, ইংলিশ চ্যানেল অতিক্রম করার বিষয়, অর্থাৎ ব্রোজেন দাস সম্পর্কে কি পড়বো আজকে আমরা? তিনি যে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন, অতিক্রম করেছিলেন, সেই বিষয় হচ্ছে আজকে আমরা পড়বো। ওকে, তো দেখো বিষয়টা দেখো। আমরা শুরু করি। প্রথমে আমাদের বইয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে আই হ্যাড নট ফেইলড। এটা হচ্ছে কি? পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? হ্যাড প্লাস V3। ফেল শব্দের অর্থ কি? ব্যর্থ করা। আই হ্যাড নট ফেইলড, আমি ব্যর্থ করিনি। মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ করিনি, অর্থাৎ আমি আমার দেশকে বিশ্বের সামনে একটা ব্যর্থ দেশ হিসেবে উপস্থাপন করিনি, তাই না? এটা বলছে কে? বলেছে ব্রোজেন দাস, এই কথাটা বলেছে আর কি। ওকে, সো আমি আমার দেশকে ব্যর্থ করিনি। এখন এইখান থেকে আমরা যে অংশটা পড়বো, এই অংশটা হচ্ছে তখনকার সময়ের উপলব্ধি, যখন তিনি মনে করো ইংলিশ চ্যানেল প্রায় পার হয়ে গেছেন, মানে সামনে হচ্ছে তিনি তীর বা বালুতট দেখতে পাচ্ছেন, ইংলিশ চ্যানেল হচ্ছে পার হতে আর অল্প কিছু দূর আছে। এরকমটা সময়ে তার ভিতরে কি ধরনের অনুভূতি হয়েছিল, কি ধরনের উপলব্ধি হয়েছিল, সেই জিনিসটা হচ্ছে তিনি এই শুরুর অংশে বলেছেন। অর্থাৎ এখান থেকে শুরু করে এই যে ট্রেজারি অফ ওয়েদার, এটা রাখ পর্যন্ত, ঠিক আছে? তো এটা আমরা আগে পড়ার চেষ্টা করি। তো দেখো এখানে কি বলতেছে, যে আই কুড, হ্যাঁ, ক্যান এর পাস্ট ফর্ম। এই যে ক্যান হচ্ছে ভার্বের 1 নং ফর্ম, তো এটার হচ্ছে 2 নং ফর্ম হচ্ছে কি? কুড। সো আই কুড, আমি শুনতে পেরেছিলাম। এই যে হিয়ার আছেন, হিয়ার মানে কি? শোনা, তাই না? আই কুড হিয়ার, আমি শুনতে পেরেছিলাম। ভেরি মানে খুব। ফেইন্ট মানে কি? ক্ষীণ, অল্প, ক্ষীণ, হ্যাঁ,
ক্ষীণ, আমি আমি হচ্ছে খুবই ক্ষীণ। ভয়েস, ভয়েস শব্দের অর্থ হচ্ছে কণ্ঠস্বর, এই যে কণ্ঠের যে স্বর, কণ্ঠস্বর। বলছে আমি খুব ক্ষীণ, ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেরেছিলাম। অ্যাজ ইফ, অ্যাজ ইফ শব্দের অর্থ কি? যেন, যেন কামিং ফ্রম, হ্যাঁ কামিং ফ্রম আসছিল, দি আদার সাইড অন্য প্রান্ত থেকে, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, যেন বিশ্বের অন্য প্রান্ত থেকে আসছিল। অর্থাৎ তিনি বলছেন যখন আমি এই যে প্রায় হচ্ছে ইংলিশ চ্যানেল পার হয়ে যাব, এই সময়ে আমি কিছু ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন পৃথিবীর অন্য প্রান্ত থেকে কেউ একজন আমাকে বলছে। হ্যাঁ, তো সেটা দেখো, এটা পড়লে বুঝতে পারবো যে বিষয়টা কি। এখানে সব ব্যাখ্যা, এখানে সবকিছু দেওয়া রয়েছে, মানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস হচ্ছে, এখানে তোমার একটা জিনিস যেটা উজ্জ্বল আছে, যেমন এখানে কামিং ফ্রম না, তো এখানে নর্মালি এটা হচ্ছে আমরা জানি যে স্পোকেন ইংলিশে অনেক সময় হচ্ছে যারা বক্তা থাকে, স্পিকার থাকে, তারা বিভিন্ন জিনিস সাবজেক্ট ভার্ব এগুলো উজ্জ্বল রাখে অনেক সময়, ঠিক আছে। অনেক সময় হচ্ছে যেখানে আর হওয়ার কথা সেখানে ইজ বসাই দেয়। স্পোকেন ইংলিশে এটা ঠিক আছে, এটা নর্মালি হচ্ছে ব্রোজেন দাসের একটা স্পিচ, হ্যাঁ, তো স্পিচে তিনি এইভাবে সংক্ষেপিত ভাবে বলেছিলেন। তো এখানে নর্মালি তোমার যেটা উজ্জ্বল যে অ্যাজ ইফ, যেন কি ইট, এই যে ইট ওয়ার, ওয়ার উজ্জাস এখানে, ইট ওয়ার মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো যে আমি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, অ্যাজ ইফ, যেন ইট ওয়ার, ইট ওয়ার এটা হচ্ছে কামিং ফ্রম, এটা আসছিল দি আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অন্য প্রান্ত থেকে এটা আসছিল, ঠিক আছে কিনা। আর আমরা জানি যে অ্যাজ ইফ, আই উইশ, আই উড দ্যাট, এগুলোর পরে তোমার হচ্ছে যে ভার্বটা বসে সেটা হচ্ছে ওয়্যার। কি বসে? ওয়্যার বসে, ওয়াজ বসে না, হ্যাঁ ওয়্যার বসে। আচ্ছা যাই হোক, এখন এখানে বলতেছে দ্য টাইম, সময়টা ওয়াজ ছিল অ্যাবাউট প্রায় 4 ইন দ্য মর্নিং, সকালের। বলছে সময়টা ছিল 4টা ইন দ্য মর্নিং, সকালের, অর্থাৎ সময়টা ছিল সকালের 4টা, সকাল 4টা আর কি। আমরা জানি যে হচ্ছে অ্যাবাউট আর হচ্ছে তোমার অ্যারাউন্ড, এটা যখন হচ্ছে তোমার কোনো সংখ্যা, পরিমাণের আগে আসে তখন এটার অর্থ হয় প্রায়, হ্যাঁ প্রায়। যেমন আই হ্যাভ অ্যারাউন্ড 5 বুকস, আমার প্রায় 5টা বই আছে। ওকে, সো বলছে সময়টা ওয়াজ ছিল অ্যাবাউট প্রায় 4 ইন দ্য মর্নিং, সকাল 4টা, সময়টা ছিল সকাল 4টা। এন্ড এবং দ্য ডেট, হ্যাঁ ডেটটা, তারিখটা ছিল সেপ্টেম্বর 22, কত তারিখ? হচ্ছে 22শে সেপ্টেম্বর 1961, 1961 সাল, 1961 সালের 22শে সেপ্টেম্বর। সো একবারে আমরা অর্থ করে ফেলি, সময়টা ছিল সকালে 4টা, সকাল 4টা, এবং তোমার তারিখটা ছিল 1961 সালের 22শে সেপ্টেম্বর। আচ্ছা, এটা বলছে আমি ওয়াজ ফিলিং, আমি কি, ফিল শব্দের অর্থ অনুভব করা। সো আই ওয়াজ ফিলিং, হ্যাঁ past continuous tense, I was feeling, আমি অনুভব করছিলাম, tired, হ্যাঁ ক্লান্তি, আমি ক্লান্তি অনুভব করছিলাম, and এবং কি exhausted। দেখো exhausted আর tired দুইটা হচ্ছে সিনোনিম। এক্সস্টেড মানে হচ্ছে ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত, যেটাকে আমরা অবসন্ন বলতে পারি। যেহেতু আমাদের এখানে মানে এটা দ্বারা নর্মালি এমফাসাইজ করেছে যে তিনি খুবই ক্লান্ত ছিলেন, এই জিনিসটা বোঝাতে চেয়েছে। তো তিনি হচ্ছে টায়ার্ড এবং এক্সস্টেড দুইটার অর্থই সেম, তো দুইটা শব্দ পরবার ইউজ করেছেন বাক্যের অর্থকে জোর প্রদান করার জন্য। আর এখানে যেহেতু তিনি দুইটা ওয়ার্ড ইউজ করেছেন, তাহলে আমরাও বাংলায় দুইটা ওয়ার্ড ইউজ করি। আমরা বললাম যে আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করছিলাম, এন্ড এক্সস্টেড, অবসন্ন বা ক্লান্তি অনুভব করছিলাম, এবং was encountering, was encountering। দেখো এনকাউন্টার এটা হচ্ছে একটা ভার্ব, এনকাউন্টার শব্দের অর্থ কি? এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ আছে। এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে এখানে যেটা হচ্ছে সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া, ঠিক আছে কিনা। আবার হঠাৎ বিপদ আপর্তিত হওয়া। আবার হচ্ছে তোমার মনে করো আরেকটা মিনিং রয়েছে, সেটা হচ্ছে হঠাৎ কারোর সাথে দেখা পাওয়া। যেমন আমি বললাম যে আই এনকাউন্টার্ড মাই ফ্রেন্ড ওয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময় আমি আমার বন্ধুর সাথে হঠাৎ দেখা পেলাম, ঠিক আছে কিনা। সো এখানে সম্মুখীন হওয়া, মুখোমুখি হওয়া। আমি বললাম যে আই এনকাউন্টার আ লট অফ প্রবলেমস ইন মাই ডেইলি লাইফ, আমি আমার প্রাত্যহিক জীবনে অনেক সমস্যার মুখোমুখি হই, সম্মুখীন হয়। সো এন্ড কি বলছে? এন্ড ওয়াজ এনকাউন্টারিং, হ্যাঁ মুখোমুখি হচ্ছিলাম। কিসের মুখোমুখি হচ্ছিলাম? স্টিফ শব্দের অর্থ হচ্ছে কঠিন, হার্ড, হ্যাঁ মজবুত, শক্ত। কঠিন, অপোজিশন শব্দের অর্থ হচ্ছে কি? বিরোধিতা। কঠিন বিরোধিতার সম্মুখীন হচ্ছিলাম। ফ্রম, তিনি বিরোধিতাটা হচ্ছে কার থেকে পাচ্ছিলেন, কোথা থেকে পাচ্ছিলেন? ফ্রম দ্য স্ট্রং শব্দের অর্থ আমরা জানি শক্তিশালী, মজবুত, কিন্তু এটা যখন হচ্ছে তোমার ঢেউয়ের সাথে আসবে, জোয়ারের
সাথে আসবে তখন এটার অর্থ হবে প্রবল। হ্যাঁ, প্রবল টাইড শব্দের অর্থ কি? টাইড শব্দের অর্থ কি? প্রবল জোয়ার। টাইড শব্দের অর্থ কি? জোয়ার, যখন সমুদ্রের পানি হচ্ছে বেশি থাকে, ঠিক আছে কিনা? জোয়ার আর ভাটা, ভাটা মানে যখন পানি নেমে যায়, আর হচ্ছে তোমার জোয়ার মানে হচ্ছে যখন সমুদ্রের পানি একেবারে উতলে পড়ে, ঠিক আছে কিনা? জোয়ার ভাটা যেটা। তো বলছে এই যে জোয়ার, সমুদ্রের যে ঢেউ ছিল, যে জোয়ার ছিল, এই জোয়ার থেকে আমি কঠিন বিরোধিতার সম্মুখীন হচ্ছিলাম। অর্থাৎ তিনি মনে করা হচ্ছে সমুদ্রে সাঁতার কাটতেছেন, এই সময় বিশাল বিশাল ঢেউ আসতেছে, ঠিক আছে কিনা? মানে বুঝতেই পারতেছে আটলান্টিক মহাসাগরের মানে তোমার মাঝখানে অবস্থিত বলা যায়, দুইটা দেশের মাঝে অবস্থিত। তো বিশাল বিশাল ঢেউ তার সামনে আসছিল, জোয়ার আসছিল, যার কারণে তিনি এই সমুদ্রে সাঁতার সঠিকভাবে কাটতে পারছিলেন না, ক্লান্ত হয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, এই জিনিসটা আর কি। তো আমরা একবার অর্থ করে বলছে আমি ক্লান্তি এবং হচ্ছে তোমার অবসন্ন বা অবসাদ অনুভব করছিলাম, এবং এবং হচ্ছে প্রবল জোয়ার থেকে বিরোধিতার, হ্যাঁ, কঠিন বিরোধিতার সম্মুখীন হচ্ছিলাম। হ্যাঁ, তুমি নিজেই দেখো, আমরা তো নর্মালি সাঁতার কাটি হচ্ছে একেবারে মনে করো পানি যখন ঠান্ডা, পুকুরে এখানে সেখানে কোনো জোয়ার নাই, কোনো হচ্ছে তোমার ঢেউ নাই, কিচ্ছু নাই। তো যখন মনে করো এরকম সমুদ্রে প্রচুর ঢেউ থাকবে, জোয়ার থাকবে, দেখা যাবে যতটুকু সাঁতার কেটে গেছো এমন একটা ঢেউ এমন একটা ঢেউ আসবে তোমার মনে করো যে আরো 10 হাত পিছনে নিয়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখানে বলতেছে I looked, আমি তাকিয়েছিলাম, towards শব্দের অর্থ কি? দিকে, প্রিপোজিশন। তাহলে I looked towards, আমি দিকে, কোন দিকে তাকিয়েছিলাম? আমার accompanying, দেখো accompany এটা হচ্ছে একটা ভার্ব। accompany শব্দের অর্থ কি? accompany শব্দের অর্থ হচ্ছে সঙ্গী হওয়া। যেমন আমি বললাম will you please accompany me to the shop, তুমি কি দোকান পর্যন্ত আমার সঙ্গী হবে, মানে তুমি কি দোকানে আমার সাথে যাবে, এটা, ঠিক আছে কিনা? খুব স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড। accompany শব্দ হচ্ছে সঙ্গী হওয়া, কারো সঙ্গী হওয়া। হ্যাঁ, accompany someone to somewhere, কাউকে কোনো একটা জায়গা পর্যন্ত কারো সঙ্গী হওয়া। সো এখানে accompany শব্দের অর্থ কি? সঙ্গী। মোটরবোট আর কি, মানে মোটর চালিত যে নৌকা। হ্যাঁ, তো বলতেছে আমি তাকিয়েছিলাম towards দিকে, আমার accompanying মোটরবোট। আমরা এখানে অর্থ ধরতে পারি মানে আমার সঙ্গে থাকা মোটরবোটটার দিকে আমি তাকিয়েছিলাম। carrying, আমি তোমাদেরকে পড়িয়েছি ইংলিশ ফার্স্ট পেপারের অন্যান্য ক্লাসগুলোতে, যে হঠাৎ করে হচ্ছে বাক্যের মাঝখানে ভাবের সাথে আইএনজি যদি যুক্ত করা দেখো, তাহলে মনে করবে এখানে দ্যাট ইজ, দ্যাট আর, হু ইজ, হু আর উজ্জা আছে। যদি এটার আগে কোনো বস্তু থাকে এবং সিঙ্গুলার থাকে, তাহলে দ্যাট ইজ উজ্জা আছে, দ্যাট ইজ ক্যারিং। হ্যাঁ, আমি হচ্ছে সঙ্গে থাকা মোটর বোটটার দিকে তাকিয়েছিলাম, দ্যাট, সরি এটা হচ্ছে যেহেতু পাস্ট টেন্সে হচ্ছে সব, এই যে এখানে V2 পাস্ট টেন্সে, তাহলে দ্যাট ওয়াজ ধরবো আমরা এখানে, দ্যাট ওয়াজ। সো দ্যাট ওয়াজ, যেটা বলতে যে মোটর বাইকটা ওয়াজ ক্যারি শব্দের অর্থ কি? বহন করা। যে মোটর বোটটা বহন করছিল, কাদেরকে বহন করছিল? আমার ম্যানেজার, হ্যাঁ, আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলীকে বহন করছিল। অর্থাৎ এই যে ব্রোজেন দাস, তার যে ম্যানেজার, সবকিছু যে দেখভাল করতো, সে হচ্ছে কাজী মোহাম্মদ আলী। আচ্ছা, আর এবারে কাকে বহন করছিল? স্কিপার শব্দের অর্থ কি? স্কিপার শব্দের অর্থ হচ্ছে জাহাজ বা নৌকার চালক, অধিনায়ক, ক্যাপ্টেন। হ্যাঁ, এবং হচ্ছে কি ক্যাপ্টেন লেন্স, কি লিখছে এখানে? হাসিনসন, না হচ্ছে তোমার লেন হাসিনসন, হ্যাঁ, বিদেশি নাম। হ্যাঁ, লেন হাসিনসন, ক্যাপ্টেন বা অধিনায়ক লেন হাসিনসনকে বহন করছিল। আর কাকে? এন্ড দি অফিশিয়াল মানে কি? সরকারি, প্রাতিষ্ঠানিক। হ্যাঁ, সরকারি অবজার্ভ শব্দের অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা, গভীরভাবে দেখা। তাহলে অবজারভার তাহলে হবে পর্যবেক্ষক, যে গভীরভাবে কোনো কিছু দেখে, পর্যবেক্ষণ করে। এবং হচ্ছে সরকারি পর্যবেক্ষক মিস্টার জে ইউ উড, অর্থাৎ তিনি যে ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছেন, এটাতে তিনি কোনো ফাঁকি দিচ্ছেন কিনা, ঠিক আছে কিনা, নাকি জাহাজে করে পাড়ি দিয়ে দিলেন? একটা পর্যবেক্ষক তো লাগবে না, একটা হচ্ছে অফিসিয়াল পর্যবেক্ষক তো লাগবে। তো এই সরকারি পর্যবেক্ষক বা অফিসিয়াল পর্যবেক্ষক, অবজারভার ছিল হচ্ছে তোমার মিস্টার জে ইউ উড। তো বিষয়টা হচ্ছে, দেখো এই জিনিসটা তুমি একটু ভালো করে দেখো, অর্থাৎ যখন কেউ এই যে দেখা যাচ্ছে না, হ্যাঁ, আমি এটা কিভাবে দেখো, তুমি এখানে মানে অনেক আগে তোলা ছবি, আমি হচ্ছে ব্রোজেন দাসের নিজের নামে একটা ওয়েবসাইট খোলা আছে, ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। এই যে তুমি একটা কালো মতো দেখতে পারতেছো না, এটা হচ্ছে ব্রোজেন দাস, সে ইংলিশ চ্যানেলে সাঁতার কেটে যাচ্ছে। ওকে, এবং তার পেছনে একটা হচ্ছে মোটর বোট আছে। কি আছে? মোটর বোট। এই মোটর বোটে রয়েছে তোমার এই ম্যানেজার রয়েছে, ব্রোজেন দাসের ম্যানেজার রয়েছে, তারপরে যে চালাচ্ছে মোটর বোটটা তার চালক বা অধিনায়ক ক্যাপ্টেন রয়েছে, আর হচ্ছে অফিসিয়াল অবজারভার সরকারি পর্যবেক্ষক রয়েছে। অর্থাৎ যখন কেউ এই যে বিশ্ব রেকর্ডের জন্য তোমার এই হচ্ছে যতবারই ইংলিশ চ্যানেল পাড়ি দেয়
তার পেছনে একটা মোটর বাইক থাকে, যেখানে ম্যানেজার থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের লোকজন থাকে এবং অফিসিয়াল পর্যবেক্ষক থাকে, ঠিক আছে কিনা। তো উনি যখন মনে করো যে হচ্ছে প্রায় হচ্ছে তটে চলে আসতেছেন, কেন্ট মানে যে সমুদ্রের যে তীরটা, ওইটা হচ্ছে কেন্ট তীর আর কি, এখানে আছে সব। তো যখন প্রায় তিনি ওখানে পৌঁছে যাচ্ছেন, তখন তার এই কথাগুলো মনে হচ্ছিল আর কি। তো উনি হচ্ছে পিছনে ফিরে তাকিয়েছিলেন, তাকিয়ে দেখলেন যে তারা আছেন, এইটা আর কি। এখন এখানে দেখো বলতেছে যে এই, হ্যাঁ, কি বলতেছে একবার অর্থ করি, বলতেছে যে আমি আমার সঙ্গে থাকা মোটর বাইকটার দিকে তাকিয়েছিলাম, যেটা আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, তারপর হচ্ছে অধিনায়ক লেন্স হাসিনসন এবং হচ্ছে সরকারি পর্যবেক্ষক মিস্টার জে ইউ উডকে বহন করছিল, ঠিক আছে, যেটা আমরা দেখলাম। তারা সবাই, আচ্ছা এটা তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অল মানে সবাই, তারা সবাই, হ্যাঁ, পয়েন্টিং টুয়ার্ড, দেখো পয়েন্ট টুয়ার্ড, এটা তোমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসে, হ্যাঁ, ইংলিশ সেকেন্ড পেপারে, পয়েন্ট টু আর হচ্ছে অথবা টুয়ার্ড, পয়েন্ট টু অথবা টুয়ার্ডস, এটার অর্থ হচ্ছে ইঙ্গিত করা, নির্দেশ করা, ঠিক আছে কিনা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলছে দে আর অল পয়েন্টিং টুয়ার্ডস, তারা সবাই হচ্ছে ইঙ্গিত করছিল, তারা সবাই নির্দেশ করছিল দ্য কেন্ট শোর, এই যে কেন্ট তীর বা কেন্ট কুলের দিকে, তটের দিকে তারা সবাই নির্দেশ করছে, অর্থাৎ তারা পিছন থেকে বলছিল, উৎসাহ দিচ্ছিল আর কি, যে এই তো তীরে চলে আসছো, আর একটু কষ্ট করো, হ্যাঁ, এখনই হচ্ছে মানে কি হাল ছেড়ে দিয়ে না, আরেকটু কষ্ট করো, আর একটু কষ্ট করলেই তুমি হচ্ছে বিশ্ব রেকর্ড করে ফেলবা, ঠিক আছে কিনা। তো ওনার পেছনে যারা ছিল তারা হচ্ছে ওই কেন্ট তীরের দিকে নির্দেশ করছিল, নির্দেশ করে তাকে বিভিন্নভাবে চেয়ারিং আপ, হ্যাঁ, তাকে বিভিন্ন উৎসাহিত করছিল যে সাঁতার চালিয়ে যাওয়ার ব্যাপারে, এখানে সবকিছু আছে আর কি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমি তোমাদের খালিদ ভাই আছি, আমার নাম খালিদ সাইফুল্লাহ, ঠিক আছে কিনা। তুমি ফেসবুকে সার্চ করলে পাবা, আমাকে জানাও, অথবা হচ্ছে ডিসকাশন গ্রুপে জানিয়ে দিবা, ঠিক আছে কিনা। তোমাদের তো সবার ডিসকাশন গ্রুপ আছে, তো তোমাদের ব্যাচের ডিসকাশন গ্রুপ আছে, তো ডিসকাশন গ্রুপগুলোতে জানিয়ে দিবা, ঠিক আছে কিনা। আমি সেখানে সমস্যার সমাধান করে দেবো, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা পরে চলে যাই। বলছে অ্যাজ, যখন, অ্যাজ শব্দের অর্থ যেহেতু হয়, আবার যখন হয়। যখন আই লুকড আপ, লুক মানে তাকানো, তাই না, আপ মানে কি উপরে, প্রিপোজিশন। হোয়েন আই লুকড আপ, যখন আমি উপরে তাকালাম, আই কুড সি, আমি দেখতে পেরেছিলাম, ফ্ল্যাশেস। ফ্ল্যাশ শব্দের অর্থ কি? ফ্ল্যাশ শব্দের অর্থ হচ্ছে ঝলকানি, আলোর ঝলকানি। অর্থাৎ তিনি সমুদ্রে সাঁতার কাটছিলেন, তো মাথাটা হচ্ছে পানির নিচে ছিল বা পানির উপরে ছিল, মানে চোখ দুইটা বন্ধ করে পানি হচ্ছে মাথাটা মোটামুটি পানির নিচে রেখে তিনি এভাবে সাঁতার কাটছিলেন, ঠিক আছে কিনা। তো যখন তার ওই যে তিনি বললো না যে আমি মনে হচ্ছিল পৃথিবীর অন্য প্রান্ত থেকে ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসতেছে আমার কানে, অর্থাৎ ওই যে তার ম্যানেজার, তার ক্যাপ্টেন, আর যারা ওই মোটর বোটে ছিল, তারা হচ্ছে তাকে ডাকছিল, বিভিন্নভাবে উৎসাহিত করছিল। তো এটাকে তিনি ভাবছিলেন যে মনে হচ্ছে যেন পৃথিবীর কোনো একটা প্রান্ত থেকে তাকে কেউ ডাকতেছে, এরকম একটা ব্যাপার। তো হচ্ছে যখন তারা এই কথা যখন শুনলেন, তখন তিনি মাথাটা উঁচু করলেন, হ্যাঁ, লুকড আপ, উঁচু করে উপরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে আলোর ঝলকানি, ঠিক আছে কিনা। অর্থাৎ দ্বীপে চলে হচ্ছে তোমার তটে বা হচ্ছে তোমার কুলে চলে এসেছেন, এরকম একটা ব্যাপার, চলে আসছেন প্রায়। সো বলছে যখন আমি উপরের দিকে তাকালাম, আই কুড সি, তাকিয়েছিলাম, আমি হচ্ছে আলোর ঝলকানি দেখতে পেয়েছিলাম। আই রিয়ালাইজড, আমি বুঝতে পেরেছিলাম, হ্যাঁ, রিয়ালাইজ শব্দের অর্থ কি? বুঝতে পারা। রিয়ালাইজড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ ভেরি ক্লোজড, আমি বুঝতে পেরেছিলাম কি? আমি ছিলাম ভেরি মানে খুবই, ক্লোজ টু, এই যে ক্লোজ টু শব্দের অর্থ কি? ক্লোজ টু শব্দের অর্থ হচ্ছে নিকটে, কাছাকাছি, হ্যাঁ। বলছে আমি বুঝতে পেরেছিলাম, আমি হচ্ছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি হচ্ছে কাছাকাছি ছিলাম, দ্য শোর মানে তীর, কুল, আমি হচ্ছে কুল বা তীরের কাছাকাছি ছিলাম। ওকে, তো এটা এখন আশা করি বুঝতে পারছো যে আমি তীরের কাছাকাছি ছিলাম। এর বলছে যে আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট দ্য টাইম, আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট দ্য টাইম, কি সময় ওয়াজ ছিল, হ্যাঁ, মানে তখন কি সময় ছিল সেটা তিনি জিজ্ঞেস করেছিলেন। যে আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, আমি জিজ্ঞেস করেছিলাম সময়টা কি ছিল। অ্যান্ড এবং হাউ, কত, হাউ শব্দের একটা হচ্ছে কেমন আর একটা হচ্ছে কত, তাই না। সো হাউ ফার, ফার শব্দ হচ্ছে দূরে, কত দূরে। আই হ্যাড স্টিল মানে হচ্ছে যদি বর্তমানকালে ব্যবহৃত হয়, স্টিল শব্দটা প্রেজেন্ট কোনো টেন্সে ব্যবহৃত হয় তাহলে অর্থ হবে এখনো, আর যদি হচ্ছে অতীতকালের কোনো একটা সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন অর্থ হবে তখনও। যে আই হ্যাড স্টিল, আমার হচ্ছে তখনও কত দূর যেতে হবে,
আমার এখনো বা তখনও কত দূর যেতে হবে। তো বলছে আমি জিজ্ঞেস করেছিলাম সময়টা কি, সময়টা কত ছিল এবং কত দূর আমাকে তখনও যেতে হবে, ঠিক আছে কিনা। আচ্ছা এবার বলছে they told me, তারা আমাকে বলেছিল that যে if যদি I put মানে কি রাখা, হ্যাঁ I put আমি যদি রাখি, the last মানে সর্বশেষ, হ্যাঁ আউন্স শব্দের অর্থ কি? দেখো আউন্স হচ্ছে এটা ওজনের একটা একক, তো হচ্ছে তোমার কি বলে, আউন্স শব্দের অর্থ হচ্ছে তোমার একক। তো নর্মালি এটাকে যদি আমি বাংলা এটার পরিমাণটা বলতে চাই তাহলে হচ্ছে তোমার 28.35 গ্রাম, এটাকে 1 আউন্স বলা হয়, ঠিক আছে না। বলছে ইফ আই পুট আমি যদি রাখি, দ্য লাস্ট মানে সর্বশেষ, আউন্স মানে হচ্ছে তোমার আউন্স অফ এনার্জি শক্তির, বলছে আমি যদি আমার শক্তির সর্বশেষ, আমরা এখানে আউন্স না ধরে সর্বশেষ টুকু বা সর্বশেষ অংশ ধরতে পারি, যে আমি যদি আমার শক্তির সর্বশেষ টুকু, হ্যাঁ রাখতে পারি ইনটু কোথায়, মাই সুইমিং আমার সাঁতারে। বলছে আমার সাঁতার কাটায় যদি আমার হচ্ছে শক্তির সর্বশেষটুকু আমি রাখতে পারি, অর্থাৎ ব্যয় করতে পারি, আই উড আমি করব সেট আর রেকর্ড শব্দের অর্থ হচ্ছে রেকর্ড গড়া, হ্যাঁ সেট আ রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। তো বলতেছে আই উড সেট, হ্যাঁ আমি সেট করবো নিউ একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড, আমি একটা নতুন বিশ্ব রেকর্ড করব ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, কোথায়, ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, ফ্রান্স থেকে ইংল্যান্ড সাঁতারে আমি নতুন একটা বিশ্ব রেকর্ড আমি করব, ঠিক আছে কিনা। তাহলে এখানে আমরা একবার অর্থ করি যে তারা আমাকে বলেছিল যে তোমার হচ্ছে মোটর বোটে যারা ছিল, বলতেছে তারা আমাকে বলেছিল যে যদি আমি আমার শক্তির সর্বশেষটুকু আমার সাঁতারে দিয়ে দিই, ব্যয় করি, তাহলে আমি ফ্রান্স থেকে ইংল্যান্ড সাঁতারের একটা নতুন বিশ্ব রেকর্ড গড়ব। এ বলছে দিস, এটা হ্যাঁ এই যে কথাটা তারা বললো, এই কথাটা ইলেকট্রিফাই, এটা একটা ভার্ব, হ্যাঁ ইলেকট্রিফাই শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতায়িত করা, ইলেকট্রিসিটি মানে কি বিদ্যুৎ, বিদ্যুতায়িত করা, নাড়া দেওয়া, শরীরে নাড়া দেওয়া আর কি, হ্যাঁ দিস ইলেকট্রিফাইড মি, এটা আমাকে বিদ্যুতায়িত করেছিল, উৎসাহিত করেছিল, শরীরে নাড়া দিয়েছিল, ঠিক আছে কিনা। বলছে দ্য গোল লক্ষ্য ফর উইচ যেটার জন্য, এখানে কোনো ফুল স্টপ হবে না, এটা মিস্টেকেনলি এখানে চলে এসেছে। দ্য গোল মানে তোমার লক্ষ্য, ফর উইচ যেটার জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর। দেখো স্ট্রাইভ ফর শব্দের অর্থ কি, STRIV, স্ট্রাইভ ফর শব্দের অর্থ বলো, স্ট্রাইভ ফর শব্দের অর্থ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার অর্থ হচ্ছে প্রাণপণে চেষ্টা করা, হ্যাঁ প্রাণপণে চেষ্টা করা। বলছে দ্য গোল ফর উইচ যে লক্ষ্যটার জন্য, আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর আমি প্রাণপণে চেষ্টা করছিলাম, হ্যাঁ চেষ্টা করছিলাম কি, ফর দ্য ফার্স্ট 4 years, হ্যাঁ ফার্স্ট মানে কি গত 4 বছর ধরে, বলছে যে লক্ষ্যের জন্য আমি গত 4 বছর ধরে চেষ্টা করছিলাম, হ্যাঁ কুড বি মাইন, সেটা আমার হতে পারতো, কুড হতে পারতো, কুড মানে পারতো, বি মানে হতে, মাইন মানে আমার, সেটা আমার হতে পারতো, তাই না, সেটা আমার হতো, অর্থাৎ কুড বি মাই গোল, বুঝতে পারছো কিনা। আরেকটা হচ্ছে তোমার এখানে এই যে আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর, এটা হচ্ছে দেখো নর্মালি স্ট্রাইভের পরে ফর বসে, কিন্তু এখানে তোমার ওই কারণে ফর বসেছে। আরেকটা হচ্ছে তোমার এই যে এখানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার হচ্ছে ফর এবং সিন্স বসে, তাই না, ফর বসে, মোট সময় বোঝানোর জন্য ফর, এবং হচ্ছে কোনো কাজের শুরুর সময়টা উল্লেখ করার জন্য সেখানে কি বসে, সেন্স বসে, যাই হোক। আচ্ছা এবার বলছে দ্য এইম মানে লক্ষ্য, এটা একবার অর্থ করছি, আচ্ছা একবার অর্থ করে দিই। আমি বলি যে লক্ষ্যের জন্য আমি গত 4 বছর ধরে চেষ্টা করছিলাম সেটা আমার হতে পারতো, তিনি ভাবতেছেন ওই সময় আর কি। দ্য এইম লক্ষ্য, হুইজ, আচ্ছা দ্য এইম মূলত এখানে দেখো একটা কমা আছে না, এখানে একটা কমা আছে, আর হচ্ছে তোমার এখানে একটা কমা আছে, এখানেও আছে আর কি, এগুলো সব হচ্ছে তোমার 2টা কমার মাঝখানে যেটা থাকে, নাউনের পরে যখন 2টা কমার মাঝখানে কিছু থাকে
ওটা হচ্ছে অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। এটার কাজ হচ্ছে আগের নাউনকে ব্যাখ্যা করা, আগের নাউন সম্পর্কে কোনো একটা তথ্য দেওয়া। হ্যাঁ, সো নর্মালি সাবজেক্ট হচ্ছে আমার দ্য এইম, আর এটা তো অ্যাপোজিটিভ অতিরিক্ত অংশ, আর ভার্ব হচ্ছে ওয়াজ। দ্য এইম ওয়াজ, লক্ষ্যটা ছিল সো ক্লোজ, সো মানে এখানে ভেরি ভেরি ক্লোজ, হ্যাঁ খুব নিকটে, ক্লোজ মানে নিকটে, লক্ষ্যটা ছিল খুবই কাছাকাছি, খুবই নিকটে। এখন আমরা এটার অর্থ করি দ্য এইম, লক্ষ্য, হুইজ যেটা, যেটা বলতে যে লক্ষ্য, গৌডেড মি, গৌড শব্দের অর্থ, গৌড শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত করা, প্ররোচিত করা, তাড়না দেওয়া, তাড়িত করা। বলছে যে লক্ষ্যটা গৌডেড মি, আমাকে তাড়িত করেছিল, আমাকে আমাকে কি করেছিল, যে লক্ষ্যটা আমাকে তাড়িত করেছিল, আমাকে প্ররোচিত করেছিল, টু সুইম সাঁতার কাটতে, দ্য চ্যানেল, হ্যাঁ এই চ্যানেলে, ইংলিশ চ্যানেলে 6 times 6 বার। বলছে এটা এমন একটা লক্ষ্য যে লক্ষ্যটা আমাকে ইংলিশ চ্যানেলে 6 বার সাঁতার কাটতে গৌড করেছিল, হ্যাঁ প্ররোচিত করেছিল। ইচ টাইম প্রত্যেকবার, রিস্কিং, রিস্ক মানে কি ঝুঁকি, রিস্ক মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ করা, ঝুঁকিপূর্ণ করে মাই লাইফ, আমার জীবনকে ঝুঁকিপূর্ণ করে, অ্যান্ড রেপুটেশন, রেপুটেশন শব্দের অর্থ কি খ্যাতি। বলছে প্রত্যেকবার আমার বলছে প্রত্যেকবার আমার জীবন এবং খ্যাতিকে ঝুঁকিপূর্ণ করে, হ্যাঁ যে স্বপ্নটা চ্যানেলে 6 বার সাঁতার কাটতে প্ররোচিত করেছিল, হ্যাঁ সেটা ছিল খুবই কাছে, খুবই নিকটে। উনি বলছে যে লক্ষ্যটা আমাকে ইংলিশ চ্যানেলে 6 বার, মানে এর আগে তিনি 6 বারের বার আর কি সফলতা অর্জন করেছিলেন, বাট এর আগে 5 বার সাঁতার কাটছেন, কিন্তু একবারও তিনি সফল হতে পারেন নাই। হ্যাঁ, তো মূলত তার লক্ষ্যটা দৃঢ় ছিল, তার স্বপ্ন ছিল যে আমি এই ইংলিশ চ্যানেল পার হবই হব, এরকম একটা ব্যাপার। তো তিনি এই যে ইংলিশ চ্যানেল সাঁতার কাটা মানে কেন, অনেক সময় মারাও যায় মানুষ, ঠিক আছে কিনা, অনেক সময় ঢেউ এখানে সেখানে কোথায় চলে যায় না চলে যায়, ঠিক আছে কিনা। আবার বিভিন্ন রোগে হচ্ছে তোমার সমুদ্রে সাঁতার কাটাতে এত সহজ না, এখানে তোমরা পড়বা, ঠিক আছে। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায় আর কি অনেকে। তো এটাই যে প্রত্যেকবার জীবনকে এবং আমার খ্যাতিকে রিস্কের ভিতরে রেখে আমি হচ্ছে হ্যাঁ যে লক্ষ্যটা আমাকে এই চ্যানেলটা 6 বার সাঁতার কাটতে প্ররোচিত করেছিল, সেটা ছিল খুব কাছাকাছি। অবশ্যই তবে ইট কুড, এটা পারতো, বি হতে ফার, এটা দূরেও হতে পারতো। মানে তখন তিনি এটা বলতেছেন যে আমার তো মনে হচ্ছিল যে মানে আর অল্প একটু আছে, তাও সে অল্প একটু বেশি আর কি। বলতে উনি তখন বলতেছেন যে এটা তো দূরেও হতে পারতো, কারণ আমি যদি ওই সময় অসুস্থ হয়ে যেতাম হঠাৎ করে, বা আর যদি না পারতাম, তখন তো আমার একদম কাছাকাছি, সফলতার কাছাকাছি এসেও আমি তো হচ্ছে ব্যর্থ হয়ে যেতাম, তাই না। তা বলছে এটা অনেক দূরেও হতে পারতো, কিন্তু সেটা আমার কাছাকাছি ছিল। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জানাবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলতেছে ট্রেচারি অফ ওয়েদার। হ্যাঁ, ট্রেচারি শব্দের অর্থ কি, ট্রেচারি শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা, ট্রেচারি বিশ্বাসঘাতকতা, প্রতারণা। এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রেচারাস, TREACHEROUS, ট্রেচারাস মানে বিশ্বাসঘাতকতা পূর্ণ, প্রতারণা পূর্ণ। হ্যাঁ, সো বিশ্বাসঘাতকতা, ওয়েদার আবহাওয়ার বিশ্বাসঘাতকতা। উনি বোঝাতে যাচ্ছেন যে আবহাওয়া আমার সাথে প্রত্যেকবার বিশ্বাসঘাতকতা করেছে, আমি যতবারই ইংলিশ চ্যানেলে সাঁতার কাটতে গিয়েছি ততবারই এই আবহাওয়া খারাপ হয়ে গেছে, আমাকে আর সাঁতার কাটতে দেয় নাই, ঠিক আছে কিনা, আমি হচ্ছে সফলতা অর্জন করতে পারিনি। এখানে হচ্ছে দ্য চ্যানেলটি মানে ইংলিশ চ্যানেলটি, এখানে কি বলতেছে উইথ নিয়ে, এটার বলতে চ্যানেল, হ্যাঁ ইটস এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। ইট পজিটিভ অ্যাডজেক্টিভটা তোমার নরমালি কিসের পরিবর্তে ব্যবহৃত হয়, বস্তু, প্রাণী এবং হচ্ছে বেবি, চাইল্ড, এই শব্দগুলোর ক্ষেত্রে। তো বলছে উইথ দ্য চ্যানেল, উইথ নিয়ে, এটার বলতে এই চ্যানেলের, খোল মানে কি শীতল, বিথিং, এ দেখো BIT, বাইট শব্দের অর্থ কি কামড়ানো, এটার 2 নাম হচ্ছে বিট, 3 নাম ফর্ম হচ্ছে বিটেন, তাই না। তো এই যে বিটিং ওয়াটার মানে কামড়ানো পানি, হ্যাঁ শীতল কামড়ানো পানি নিয়ে, এটা হচ্ছে শাব্দিক অর্থ আর কি। দেখো এখানে শীতল কামড়ানো মানে কামড়ানো পানি বলতে মানে পানির এতটাই ঠান্ডা ছিল, শরীরে লাগলে মনে হচ্ছে যেন কামড়াইতেছে, শরীরটাই কামড়াইতেছে আর কি। তো এখানে শাব্দিক অর্থ আমরা করবো না, তাহলে সুন্দর হবে না। কোল্ড হচ্ছে বিটিং ওয়াটার, এটার অর্থ আমরা করব হাড় কাঁপানো তীব্র ঠান্ডা পানি। হ্যাঁ, যেখানে তুমি শব্দগুলো দেখবা তখন হাড় কাঁপানো তীব্র ঠান্ডা পানি। বলছে দ্য চ্যানেল উইথ নিয়ে, ইটস এটার কোল্ড বিটিং ওয়াটার, হাড় কাঁপানো তীব্র ঠান্ডা পানি নিয়ে, দ্য উইন্ডস মানে কি বাতাস নিয়ে, অ্যান্ড দ্য ওয়েভস মানে কি ঢেউ নিয়ে, অ্যান্ড দ্য টাইডস মানে জোয়ার নিয়ে। হ্যাঁ, বলছে এই চ্যানেলটি এই তার এই সবকিছু নিয়ে,
সবকিছু নিয়ে, মানে এই চ্যানেলে তো তোমার কি আছে, ঠান্ডা পানি আছে, বাতাস আছে, ঢেউ আছে, জোয়ার আছে, তো এই সবকিছু নিয়ে হচ্ছে তোমার চ্যানেলটি ডাজ নট মেক থিংস ইজিয়ার। মেক সামথিং ইজিয়ার মানে হচ্ছে কোনো কিছুকে সহজ করা। তো মেক থিংস মানে জিনিসগুলোকে সহজ করে নাই। হ্যাঁ, চ্যানেলটি জিনিসগুলোকে সহজ করে নাই বলতে এই যে সাঁতার কাটাগুলোকে সহজ করে নাই কখনো। হ্যাঁ, চ্যানেলে সাঁতার কাটাটা সবসময়ের জন্য কঠিন ছিল, এই জিনিসটা এখানে বলতেছে যে চ্যানেলটি তার তীব্র কনকনে ঠান্ডা পানি নিয়ে, বাতাস, ঢেউ এবং জোয়ার নিয়ে বিষয়গুলোকে সহজ করে নাই। এবং দি আনপ্রেডিক্টেবল, দেখো প্রেডিক্ট শব্দের অর্থ কি, এটা একটা ভার্ব। ওই এই যে প্রেডিক্ট পর্যন্ত, প্রেডিক্ট শব্দের অর্থ হচ্ছে অনুমান করা, ভবিষ্যদ্বাণী করা। ভবিষ্যদ্বাণী করা। তো প্রেডিক্টেবল মানে হচ্ছে অনুমানযোগ্য। আর আনপ্রেডিক্টেবল শব্দের অর্থ হচ্ছে অনুমানযোগ্য, যেটা অনুমান করা যায় না, অনিশ্চিত। তো আমরা এখানে অনিশ্চিত অর্থ ধরতে পারি। দি আনপ্রেডিক্টেবল মানে অনিশ্চিত, ওয়েদার মানে আবহাওয়া। হ্যাঁ, অনিশ্চিত আবহাওয়া, চেঞ্জেস, দেখো চেঞ্জেস ফর দ্য ওয়ার্স, এখানে দুইটা ফ্রেজ আছে, একটা হচ্ছে চেঞ্জেস ফর দ্য ওয়ার্স, আরেকটা আছে হচ্ছে এই যে চেঞ্জ ফর দ্য বেটার। দুইটার অর্থ জানতে হবে। দেখো চেঞ্জ ফর দ্য ওয়ার্স, চেঞ্জ ফর দ্য ওয়ার্স, চেঞ্জ ফর দ্য ওয়ার্স শব্দের অর্থ হচ্ছে খারাপ হওয়া। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে হ্যাঁ চেঞ্জ, পরিবর্তন হওয়া, ফর দ্য ওয়ার্স খারাপের জন্য, এরকম না, খারাপ হওয়া। আবার চেঞ্জ ফর দ্য বেটার শব্দের অর্থ হচ্ছে উন্নত হওয়া, ভালো হওয়া। ঠিক আছে কিনা? তাহলে এখানে অর্থ হবে যে তোমার অনিশ্চিত আবহাওয়া, মানে ইংলিশ চ্যানেলে আবহাওয়া কখন কি হবে কেউ তো জানেন না, বলছে অনিশ্চিত আবহাওয়া, চেঞ্জেস ফর দ্য ওয়ার্স মানে খারাপ হয়। আফটার পরে, হ্যাঁ, আ সুইমার একজন সাঁতারু, মানে যে সাঁতার কাটে, একজন সাঁতারু জাম্পস ইন, জাম্প ইন মানে কি ঝাঁপ দেওয়া, জাম্প মানে ঝাঁপ দেওয়া আর কি, জাম্প ইন অর্থাৎ ইংলিশ চ্যানেলে ঝাঁপ দেওয়ার পরে এই হচ্ছে তোমার অনিশ্চিত আবহাওয়া খারাপ হয়ে যায়। মানে বলতেছে যে আবহাওয়া তো অনিশ্চিত, কিন্তু যখনই কোনো সুইমার এখানে ঝাঁপ দেয় সাঁতারের জন্য, আবহাওয়া হয়ে যায় খারাপ। এটা একটা ব্যাপার আর কি। তো যাই হোক, এবার বলতেছে এই যে এখানে বলছে ইট হ্যাজ নেভার, এটা কখনোই, হ্যাঁ, টু মাই নলেজ মানে আমার জানা মতে, বলছে আমার জানা মতে এটা কখনোই, হ্যাঁ, হ্যাজ প্লাস ইজ এ V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো ইট হ্যাজ নেভার চেঞ্জ, এটা চেঞ্জ ফর দ্য বেটার মানে কি উন্নত হওয়া, বলছে এটা কখনোই উন্নত হয় নাই ফর জন্য, এনিওন যে কোনো, মানে কারোর জন্য এটা হচ্ছে কি হয় নাই, উন্নত হয় না, ইয়েট এখন পর্যন্ত, বলছে ইয়েট মানে এখন পর্যন্ত এটা কারোর জন্য আমার জানা মতে উন্নত হয় নাই, ভালো হয় নাই। অর্থাৎ আবহাওয়া, ইংলিশ চ্যানেলের আবহাওয়া কোনো সাঁতারুর জন্যই ভালো ছিল না, সব সময় খারাপ ছিল। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো আশা করি। এরপর হচ্ছে কি বলতেছে, অ্যাপার্ট ফ্রম শব্দের অর্থ কি, ছাড়া, ব্যতীত। হ্যাঁ, ছাড়া, অ্যাপার্ট ফ্রম ছাড়াও। স্টামিনা শব্দের অর্থ হচ্ছে দম। হ্যাঁ, দম বা সহন শক্তি। তো এই জিনিসটা কি, মানে কোনো শারীরিক বা মানসিক কাজ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়ার জন্য যে ক্ষমতা প্রয়োজন হয় সেটাকে বলা হয় স্টামিনা। ঠিক আছে, তো বলছে অ্যাপার্ট ফ্রম ব্যতীত বা ছাড়াও, স্টামিনা, হ্যাঁ, দম ছাড়াও, সহন শক্তি ছাড়াও, হ্যাঁ, আর কি প্র্যাকটিস মানে অনুশীলন, ইটস আ নাউন হিয়ার। ওকে, অনুশীলন হচ্ছে তোমার ছাড়াও, কিসের অনুশীলন, অফ লং ডিস্টেন্স মানে দীর্ঘ দূরত্ব। লং ডিস্টেন্স মানে কি, দীর্ঘ দূরত্বের অনুশীলন ছাড়াও, ডিস্টেন্স সুইমিং, হ্যাঁ, দীর্ঘ সাঁতার দূরত্বের অনুশীলন ছাড়া। অর্থাৎ মনে করা হচ্ছে তুমি যদি ইংলিশ চ্যানেল পার হতে চাও, তোমার স্টামিনা লাগবে, তারপর হচ্ছে তোমার দীর্ঘ পথব্যাপী সাঁতার কাটার একটা দক্ষতা, স্কিল, তোমার অভিজ্ঞতা তোমার ভিতরে থাকতে হবে। তাই এখানে বলছে যে এইগুলো ছাড়াও একজনকে, হ্যাঁ, মাস্ট অবশ্যই হ্যাভ থাকতে হবে, একজনের অবশ্যই থাকতে হবে দ্য গ্রিট শব্দের অর্থ হচ্ছে ডিটারমিনেশন, দুইটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে, গ্রিট মানে হচ্ছে দৃঢ় সংকল্প, যেটাকে আমরা বলতে পারি অদম্য মানসিক শক্তি প্রয়োজন থাকতে হবে, ডিটারমিনেশন দৃঢ় সংকল্প থাকতে হবে। আর কি থাকতে হবে, কারেজ, হ্যাঁ, কি থাকতে হবে, সাহস থাকতে হবে। টু সাবডিউ শব্দের অর্থ কি, সাবডিউ শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, বশে আনা, পরাভূত করা, দখল করা। ঠিক আছে কিনা, দমন করা, দখল না, দমন করা। তো বলছে টু সাবডিউ, হ্যাঁ, বশে আনতে, নিয়ন্ত্রণে আনতে তার চ্যানেল, এই ইংলিশ চ্যানেলটিকে বলছে ইংলিশ চ্যানেলটিকে নিয়ন্ত্রণে আনতে কি, সহন শক্তি, দীর্ঘ হচ্ছে তোমার
তারপর হচ্ছে তোমার দীর্ঘ দীর্ঘ দূরত্বের সাঁতারের অনুশীলন ছাড়াও একজনের অবশ্যই অদম্য মানসিক শক্তি, দৃঢ় সংকল্প এবং সাহস থাকতে হবে। ঠিক আছে কিনা? শুধু মনে করো স্ট্যামিনা থাকলে হবে না, প্র্যাকটিস থাকলে হবে না, দৃঢ় সংকল্প থাকতে হবে, মনের ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে কিনা? দৃঢ় সংকল্প যদি না থাকে তাহলে হবে না, কখনোই হবে না। বুঝতে পারছো? এটাই হচ্ছে ওয়েদার। এই যে ওয়েদার মানে কি? আবহাওয়া। এন্ড ইল লাক, লাক মানে কি? ভাগ্য। ইল লাক মানে কি? দুর্ভাগ্য। আবহাওয়া এন্ড ইল লাক, দুর্ভাগ্য, হ্যাভ কনস্পায়ার্ড। দেখো কনস্পায়ার শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। সো কারোর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার অর্থে কনস্পায়ার এই ভার্বটার পরে अगेंस्ट ব্যবহৃত হয়। কনস্পায়ার अगेंस्ट শব্দের অর্থ হচ্ছে কারোর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা। যেন আমি বললাম যে ডোন্ট ইভেন ট্রাই টু কনস্পায়ার अगेंस्ट মি, কখনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টাও করো না। ঠিক আছে? কনস্পায়ার শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। বলছে এই যে আবহাওয়া এবং দুর্ভাগ্য হ্যাভ কনস্পায়ার্ড, তোমার হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছে। এন্ড জয়েন হ্যান্ড শব্দের অর্থে কি? তোমাদের এটা আমি পড়িয়েছি মার্টিন লুথার কিং এর ভাষায়। জয়েন হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে হাত মিলানো। জয়েন হ্যান্ডস, যে হাত মিলিয়েছে। ম্যানি আ টাইম মানে কি? অনেকবার হাত মিলিয়েছে। টু ডিফিট, পরাজিত করতে। ডিফিট মানে কি? পরাজিত করা। পরাজিত করতে কাদেরকে? পরাজিত করতে চ্যানেল সুইমার, চ্যানেলের সাঁতারুদেরকে অনেকবার পরাজিত করতে আবহাওয়া এবং দুর্ভাগ্য ষড়যন্ত্র করেছে এবং হাত মিলিয়েছে। এটা ফিগারেটিভ মিনিং আর কি। মানে বিষয়টা হচ্ছে দুর্ভাগ্য এবং এই আবহাওয়ার যে হচ্ছে তোমার প্রতিকূলতা, এটা কখনোই কোনো সুইমারকে সফল হতে দেয় নাই। তাই বলতেছে এরা ষড়যন্ত্র করেছে, দুইজনে হাত মিলাইছে, যে ষড়যন্ত্র করছে যে কোনো সাঁতারুদেরকে আমরা এই চ্যানেল পার হতে দিব না। ঠিক আছে কিনা? যার কারণে কেউ সফল হতে পারে নাই, সামথিং লাইক দ্যাট আর কি। ফিগারেটিভ মিনিং নিতে হবে। আচ্ছা, এবার বলতেছে they had defeated me, তারা আমাকে কি করেছিল? পরাজিত করেছিল। no less than, দেখো লেস মানে কম, নো লেস মানে কম নয়, তাই না? নো লেস, তারা আমাকে পরাজিত করেছিল নো লেস, কম নয়, দেন থেকে 5 টাইমস মানে 5 বার। তারা আমাকে 5 বারের কম পরাজিত করেছিল। তারা আমাকে 5 বার তারা আমাকে হচ্ছে কি? তারা কি বলতেছে? they had নো যেহেতু আছে, লেস মানে কম, তাহলে নো লেস মানে কম নয়। তারা আমাকে 5 বারের কম পরাজিত করে নাই, মানে 5 বারের বেশি পরাজিত করেছে। মোর দ্যান, নো লেস মানে এখানে তুমি এক অর্থে মোর নিতে পারো, যে they had defeated me, তারা আমাকে পরাজিত করেছিল মোর দ্যান 5 টাইমস, 5 বারের বেশি। ওকে, আচ্ছা এবার দেখো, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা পরেরটাতে চলে যাই। আশা করি ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবা। আচ্ছা, এখানে বলছে দ্য ফাইনাল শট। ফাইনাল মানে কি? ফাইনাল মানে হচ্ছে তোমার সর্বশেষ, শেষ। শট শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, শেষ চেষ্টা। দ্য ফাইনাল শট, শেষ চেষ্টা। কি বলছে? ওয়ান দ্য মর্নিং, সকালে, অফ 9 সেপ্টেম্বর 1961, 1961 সালের 9 সেপ্টেম্বর সকালে, আফটার পরে, ফিনিশ মানে কি? শেষ করা, শেষ করে, আমার সুইম সাঁতার। বলছে যে আমার সাঁতার শেষ করে, আই হ্যাড গন, আমি গিয়েছিলাম, টু বেড, আমি বিছানায় গিয়েছিলাম। বলছে যে 1961 সালের 9 সেপ্টেম্বর সকালে সাঁতার শেষ করে আমি গো টু বেড মানে ঘুমাতে যাওয়ার কি, আমি ঘুমাতে গিয়েছিলাম, বেডে গিয়েছিলাম, বিছানায় গিয়েছিলাম। দ্য বিবিসি টিভি, বিবিসি টিভি এটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক একটা গণমাধ্যম। তো বলছে বিবিসি টিভি ক্যামেরাম্যান, বিবিসি টিভির ক্যামেরাম্যান যারা ছিল তারা ফিল্ম শব্দ, এটা একটা নাউন নরমালি, এর অর্থ হচ্ছে তোমার চলচ্চিত্র। যখন এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, যখন এখানে ব্যবহৃত হচ্ছে, ফিল্ম শব্দের অর্থ হচ্ছে চলচ্চিত্র তৈরি করা। যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হবে চলচ্চিত্র তৈরি করা। সো এই বিবিসি টিভির ক্যামেরাম্যানরা ফিল্মড মানে কি? ফিল্ড মানে চলচ্চিত্র তৈরি করেছিল, আমার চলচ্চিত্র তৈরি করেছিল ইন মাই বেড, আমার বিছানায়। ঠিক আছে, মানে উনি বিছানায় গেছেন ঘুমাইতে, তো বিছানায় গিয়ে হয়তো তার ইন্টারভিউ বা এটা সেটা নেওয়া শুরু করছে আর কি। একবার অর্থ করি, বলতেছে 9 সেপ্টেম্বর 1961 সালের 9 সেপ্টেম্বর সকালে সাঁতার শেষ করার পরে আমি ঘুমাতে গেছি। এটা তো হয়ে গেছে আগে, সরি। দ্য বিবিসি টিভি ক্যামেরাম্যান হচ্ছে কি আমার বিছানায় আমার চলচ্চিত্র তৈরি করেছিল বা আমার ইন্টারভিউ নিয়েছিল বা আমার সাথে কথা বলেছিল। অলদো
যদিও যদিও ভেরি টায়ার্ড, হ্যাঁ খুবই ক্লান্ত, আফটার পরে, সুইমিং সাঁতারের পরে, ফর কত সময় ধরে সাঁতার কাটছে সেটা বলছে, ফর 11 hours and 48 minutes। উরি আল্লাহ, এত সময় ধরে সাঁতার কাটছে, বলছে 11 ঘন্টা এবং 48 মিনিট ধরে সাঁতারের পরে যদিও খুবই ক্লান্ত, হ্যাঁ যদিও আমি খুবই ক্লান্ত ছিলাম, আই কুড নট ফল, আমি দেখো ফল আসলিপ, এই যে ফল আসলিপ শব্দের অর্থ হচ্ছে ঘুম পড়া, ফল আসলিপ, ঘুম পড়া, হ্যাঁ বলছে আই কুড নট, আমি পারি নাই, আই কুড নট আমি পারি নাই, ফল আসলিপ আমি ঘুমাতে পারি নাই, আমি ঘুম পড়তে পারি নাই, হ্যাঁ এই যে বলছে অলদো, এখানে উজ্জ আছে, আই ওয়াজ উজ্জ আছে, আই ওয়াজ উজ্জ আছে, অলদো আই ওয়াজ ভেরি টায়ার্ড, যদিও আমি খুবই ক্লান্ত ছিলাম, আফটার হ্যাভিং ফর, এই যে তোমার হচ্ছে 48 মিনিট, 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পরে যখন যদিও আমি খুবই ক্লান্ত ছিলাম, আমি হচ্ছে ঘুম পড়তে পারি নাই, তাই না? কি জন্য পারি নাই? দেখো এত ঘন্টার সাথে খুবই ক্লান্ত, তার মানে কি ঘুম তো তোমার হচ্ছে বিছানায় যেতে যেতেই চলে আসার কথা, কিন্তু হয় নাই, কেন? কারণ তিনি খুবই চিন্তিত ছিলেন। বলছে দ্য থট, চিন্তা, দ্যাট যেটা বলতে, যে চিন্তা, আই হ্যাড আমার ছিল, এই যে হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট টেন্স, বলছে দ্য থট যেটা, চিন্তা, দ্যাট যেটা, আই হ্যাড ওয়ান্স আমি একদা, আগেন মানে পুনরায়, আই হ্যাড ওয়ান্স অ্যাগেন ফেইল মাই কান্ট্রি, আমি আমার দেশকে ব্যর্থ করে, বলছে আমি আমার দেশকে ব্যর্থ করেছিলাম, হ্যাঁ আমি আবার আমার দেশকে ব্যর্থ করেছিলাম, এই চিন্তাটা, তা হচ্ছে ফ্রেন্ডস, বন্ধু বান্ধবীদেরকে হচ্ছে ব্যর্থ করেছিলাম, অ্যান্ড ফ্যান ফলোয়ারদেরকে, ঠিক আছে, ব্যর্থ করেছিলাম, ওয়াজ এই জিনিসটা কি, ডিস্টার্বিং মি, আমাকে কি করেছিল বলতো, আমাকে বিরক্ত করছিল, যে ডিস্টার্ব মানে বিরক্ত করা, আমাকে বিরক্ত করছে। বলছে একদা পুনরায় আমার দেশকে আমি ব্যর্থ করেছিলাম, আমার দেশকে, বন্ধুদেরকে এবং ফ্যানদেরকে ব্যর্থ করেছিলাম, এই চিন্তাটা ওয়াজ ডিস্টার্বিং মি, আমাকে বিরক্ত করছিল। ওকে, আফটার পরে, অনলি শুধু, 4 মানে 4 আওয়ার্স মানে ঘন্টা, আফটার অনলি 4 আওয়ার্স, হ্যাঁ শুধু 4 ঘন্টা পরে, 4 ঘন্টা 4 আওয়ার্স স্লিপ, হ্যাঁ শুধু 4 ঘন্টা ঘুমের পরে, দ্য ফলোয়িং পরবর্তী নাইট মানে তোমার পরবর্তী নাইট মানে কি রাত, পরবর্তী রাতে, হ্যাঁ পরের রাতে শুধু 4 ঘন্টা ঘুমের পরে, আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, টু ট্রাই অ্যাগেন আবার চেষ্টা করা, আমি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার ঠিক আছে কিনা, 11 ঘন্টা ধরে সাঁতার কাটছে, বুঝছো, ব্যর্থ হয়ে গেছে, পারে নাই উনি, ইংলিশ চ্যানেল পার হতে পারে নাই, তো পরের রাতে আবার 4 ঘন্টা ঘুমের পরে আবার সিদ্ধান্ত নিছে, না আমি আবার চেষ্টা করব, মানে শরীর কিন্তু চান্ত, মাত্র 4 ঘন্টা বিশ্রাম নিছে, আবার বলতেছে, মানে কি অদম্য ইচ্ছা শক্তি, যে আবার আমি এখনই চেষ্টা করব, ঠিক আছে কিনা, এই যে ফর দ্য 6th টাইম, 6ষ্ঠবারের মতো, হ্যাঁ 6ষ্ঠবারের মতো আমি আবার চেষ্টা করব, ঠিক আছে কিনা। আই হ্যাড ফিক্সড, আমি ফিক্স মানে কি, নির্দিষ্ট করে ফেলা, ঠিকঠাক করে ফেলা, আই হ্যাড ফিক্সড দ্য, আমি ফিক্স করে ফেলেছিলাম, আমি ঠিক করে ফেলেছিলাম, দ্য টেন্টেটিভ শব্দের অর্থ হচ্ছে সম্ভাব্য, ডেট মানে তারিখ, হ্যাঁ টেন্টেটিভ ডেট মানে সম্ভাব্য তারিখ। আমি তোমাকে বলবো, উড ইউ প্লিজ গিভ মি দ্য টেন্টেটিভ ডেট অফ ইউর কামিং হিয়ার, তুমি কি দয়া করে তোমার এখানে আসার সম্ভাব্য তারিখটা আমাকে বলবা, টেন্টেটিভ ডেট, হ্যাঁ তোমরা এটা ইউজ করতে পারো বাংলায় কথা বলার সময়। ফর সেপ্টেম্বর 20, হ্যাঁ আমি হচ্ছে কি 20 সেপ্টেম্বরের জন্য একটা সম্ভাব্য তারিখ আমি ফিক্স করে ফেলেছিলাম, ঠিক করে ফেলেছিলাম। অন দ্যাট ডে, সেই দিন, আমি নিয়েছিলাম দ্য ফেরি, আমি ফেরি নিয়েছিলাম, টু দ্য ক্লাইস, আমি ক্লাইস না এটা, হ্যাঁ আমি ক্লাইসে, আই টুক দ্য ফেরি টু ক্লাইস, আমি ফেরি নিয়ে ক্লাইসে গিয়েছিলাম, টুক সামথিং টু সামওয়্যার মানে কোন একটা জিনিস নিয়ে কোথাও গিয়েছিলাম, আমি হচ্ছে ফেরিতে করে ক্লাইসে গিয়েছিলাম, বুঝছো। ক্লাস হচ্ছে তোমার ইংলিশ চ্যানেলে যে জায়গাটা সব থেকে বেশি সংকীর্ণ বা সরু, ওই জায়গার একটা বন্দর নগরী, ঠিক আছে কিনা, ক্লাইস, আমি ক্লাইসে গিয়েছিলাম। আচ্ছা এখন আমরা পরেরটাতে চলে যাচ্ছি, আশা করি তোমরা আগেরটা বুঝতে পেরেছো। এরপর বলতেছে যে সিক মানে কি, সিক মানে কি অসুস্থতা, জানেন এখানে অসুস্থতা, যেহেতু এটা হচ্ছে কি বলা যায়, সিক, এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর এটা হয়ে গেছে এখানে অ্যাডজেক্টিভ, সিক। এখানে অর্থ হবে সমুদ্রজনিত অবস্থা, অর্থাৎ সমুদ্রে থাকলে, সাঁতার কাটলে যে অসুস্থতা হয় সেটা সমুদ্রজনিত অসুস্থতা। বলছে আই গেট, আমি
আমি আমি আমি হচ্ছে কি পেয়েছিলাম কি সিসিক সমুদ্রজনিত অসুস্থতা ইন দ্য ফেরিতে আমি সমুদ্রজনিত অসুস্থতা পেয়ে, মানে যখন তিনি ফেরিতে করে যাচ্ছিলেন তখনও তার সমুদ্রের ওই যে অসুস্থতা ইলনেস এটাকে তাকে পাকড়াও করেছিল। এবং অলসো এবং আরো ডিউরিং সময়ে সুইমিং সাঁতার কাটার সময় যখন তিনি সাঁতার কাটা শুরু করছেন তখনও তাকে অসুস্থতা পেয়ে বসেছিল। ইফ যদি, কখন দেখো, ইফ যদি দেয়ার আর সেখানে থাকতো ব্রেকার শব্দের অর্থ হচ্ছে হেভি ওয়েভ। হেভি ওয়েভ মানে হচ্ছে প্রবল ঢেউ। ব্রেকার বলতে এটা কোন ঢেউ, মানে এটা হচ্ছে সমুদ্রের স্বাভাবিক ঢেউ না, এটা হচ্ছে যে ঢেউটা সমুদ্রের যে সফেন বা সাদা ঢেউটা তোমার হচ্ছে প্রবল আকার ধারণ করে তীরের দিকে এসে তীরের বালুতটে আশ্রয় পড়ে অথবা হচ্ছে তোমার পাহাড়ের গায়ে আশ্রয় পড়ে, এটাকে বলা হয় ব্রেকার, মানে প্রবল ঢেউ আর কি। বলছে ইফ যদি দেয়ার সেখানে থাকতো ব্রেকার প্রবল ঢেউ ওর ওয়েভস ঢেউ থাকতো, ছোট ঢেউ বড় ঢেউ। তো বলছে আমি হচ্ছে ফেরিতে সমুদ্রজনিত অসুস্থতা পেয়েছিলাম এবং যদি সেখানে কি বলতেছে, যদি সেখানে হচ্ছে তোমার প্রবল ঢেউ এবং অথবা ঢেউ থাকতো এখানে অর্থ বলছে আমি ফেরিতে থাকতে এবং সাঁতারের সময় অসুস্থতা হয়েছিলাম যদি সেখানে প্রবল ঢেউ এবং ঢেউ থাকতো। ঠিক আছে কিনা? দিস সি সিকনেস, এই হচ্ছে তোমার এই হচ্ছে সমুদ্রজনিত অসুস্থতা ছিল দ্য মেইন, মানে প্রধান কজ মানে কারণ। বলতেছে এই সমুদ্রজনিত অসুস্থতা ছিল হচ্ছে প্রধান কারণ। কিসের প্রধান কারণ? অফ আমার ফেইলার, আমার ব্যর্থতার প্রধান কারণ। বলতেছে এই যে আমি যে ব্যর্থ হয়ে যাচ্ছিলাম বারবার, আগে 5 বার ব্যর্থ হয়েছে, এটা প্রধান কারণ হচ্ছে এই সমুদ্রে সাঁতার কাটতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, এই সমুদ্রজনিত অসুস্থতাই ছিল আমার ব্যর্থতার প্রধান কারণ। টু সেট আ ওয়ার্ল্ড রেকর্ড, বিশ্ব রেকর্ড গড়তে এটা ছিল প্রধান রেকর্ড। এই যে 1 সেপ্টেম্বর 8/9 হচ্ছে 8 অথবা 9 সেপ্টেম্বর অথবা ইভেন ইন 1960 সালে। বলছে সেপ্টেম্বরে 8 থেকে না অথবা 1960 সালে বিশ্ব রেকর্ড গড়তে এই সমুদ্রের অসুস্থতা ছিল প্রধান কারণ। আচ্ছা, বলছে দ্য নাইট রেস্ট, রাতের বিশ্রাম, রেস্ট মানে কি বিশ্রাম, দ্য নাইট রেস্ট রাতের বিশ্রাম এট দ্য ক্যাব গ্রাইস নেজ হোটেল। হ্যাঁ, এটা একটা হোটেলের নাম। বলছে এই যে ক্যাব গ্রিস নেজ হোটেলে রাতের বিশ্রাম ডিড মি ইমেন্স গুড। দেখো, ডু গুড মানে উপকার করা, ডু গুড মানে কারোর উপকার করা বা ভালো করা। ঠিক আছে কিনা? ইমেন্স শব্দের অর্থ হচ্ছে বিশাল। বলতেছে এই যে তোমার ক্যাব গ্রিস নেজ হোটেলে রাতের বিশ্রামটা আমাকে উপকার করেছিল, বিশাল উপকার করেছিল। হ্যাঁ, রাতে হচ্ছে তিনি যে বিশ্রাম নিয়েছিলেন, এই বিশ্রামটা তাকে খুব উপকার করেছিল, মানে তার অসুস্থতা কাটিয়ে দিয়েছিল। আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা ইডিয়াম। দেখো, অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এই যে অন থেকে শুরু করে এই পর্যন্ত, এটা একটা ইডিয়াম। এটার অর্থ হচ্ছে অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি বললাম যে আফটার গেটিং এ প্লাস ইন দ্য এইচএসসি এক্সাম, এইচএসসি পরীক্ষায় প্লাস পাওয়ার পরে আই ওয়াজ অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। বিষয়টা এরকমই না যে আমি পৃথিবীর উপরে ছিলাম, ঠিক আছে, ভাবে আমি অত্যন্ত আনন্দিত ছিলাম। তো এটারই সিনোনিমাস কিছু হচ্ছে ইডিয়াম আছে, যেমন ওভার দ্য মুন মানে অত্যন্ত আনন্দিত হওয়া, ওভার দ্য মুন মানে চাঁদের উপরে না, ওভার দ্য মুন হচ্ছে অত্যন্ত আনন্দিত। তারপর হচ্ছে ইন দ্য সেভেন্থ হ্যাভেন, হ্যাঁ, সপ্তম জান্নাতে থাকা বা স্বর্গে থাকা মানে হচ্ছে অত্যন্ত আনন্দিত। তারপর হচ্ছে ওয়াকিং অন এয়ার, সবগুলো এটা সিনোনিমাস ইডিয়াম, সব সেম অর্থ। আই ফেল্ট আমি অনুভব করেছি অন টপ অফ দ্য, অত্যন্ত আনন্দিত বোধ করেছিলাম আমি। হ্যাঁ, দ্য ওয়েদার মানে আবহাওয়া, 1 সেপ্টেম্বর 2021 সালের সেপ্টেম্বরের আবহাওয়া ছিল নিয়ার মানে পারফেক্ট মানে কি ভালো, বলছে নিকট, নিয়ার মানে নিকটে, বলছে ভালোর কাছাকাছি ছিল। বলছে 21 সেপ্টেম্বরের যে আবহাওয়াটা সেটা মানে খুব ভালো না, বাট ভালোর কাছাকাছি, অন্যান্য সময়ের তুলনায় একটু ভালো ছিল। বলছে আই জাম্প ইনটু, আমি ঝাঁপ দিয়েছিলাম দ্য ওয়াটার, আমি পানিতে ঝাঁপ দিয়েছিলাম উইদিন মধ্যে 12 days 12 দিন অফ মাই 5th সুইম, পঞ্চম সাঁতার। হ্যাঁ, পঞ্চম সাঁতারে তো তিনি ব্যর্থ হয়েছেন। বলছে পঞ্চম সাঁতারের 12 দিনের মধ্যে আমি আবার পানিতে ঝাঁপ দিয়েছিলাম। হ্যাঁ, কি বলতেছে? রেকর্ড
বলছে তিনি কি বলছে, আর রেকর্ড ইন ইটসেলফ, বলছে এটা এটা নিজেই একটা রেকর্ড। আর রেকর্ড ইন ইটসেলফ, এই যে পঞ্চম সাতের 12 দিনের মধ্যে যে আমি আমার পানিতে ঝাঁপ দিই, এটা এটা নিজে একটা রেকর্ড ছিল, কারণ এটা আগে কখনো হয় নাই। এত অল্প সময়ের ভিতরে কি হচ্ছে, দ্বিতীয় সাঁতারের জন্য প্রস্তুত হয় নাই, ঠিক আছে কিনা। এই যে বলছে এটা নিজেই ছিল একটা রেকর্ড। এবার কি বলছে, আফটার, পরে, কিসের পরে, সেইং, সেই প্রেয়ার মানে হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা, সেই প্রেয়ার মানে দোয়া করা, প্রার্থনা করা। বলছে সেইং প্রেয়ার, সেইং আ লিটল মানে সামান্য, বলছে সামান্য দোয়া করে, সেইং আ লিটল প্রেয়ার সামান্য দোয়া করার পরে, হ্যাঁ কি আস্কিং, যে আস্ক গড মানে আস্ক মানে চাওয়া, প্রার্থনা করা। আস্ক গড মানে তোমার হচ্ছে তোমার ঈশ্বর আর কি, হিন্দু ছিলেন আমরা ঈশ্বর ধরি, যে ঈশ্বরের কাছে প্রার্থনা করে টু গিভ মি, আমাকে দিতে, গুড ওয়েদার, ভালো আবহাওয়া। বলছে আমাকে ভালো আবহাওয়া দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এই যে অল থ্রু, এটা একটা ফ্রেজ, দেখো অল থ্রু শব্দের অর্থ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত। অল থ্রু মানে কি, শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থগুলো খুব ভালো করে পড়বা, যে ইডিয়ম, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখাচ্ছি, খুব ভালো করে পড়বা, হ্যাঁ অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কিনা, আমার কোর্সে কিন্তু এটাই হচ্ছে তোমার বিশেষত্ব, অন্য কোনো কোর্সে এভাবে ভেঙে ভেঙে তোমাকে পড়াবে না, ইভেন বইপত্র এভাবে নাই। সো এগুলো এভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ড, গ্রামার, এগুলো পড়ানোর কারণ হচ্ছে যাতে তুমি অ্যাডমিশনে ভালো করতে পারো। আর প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা লেসনের উপরে কিন্তু একটা 3 ধরনের শিট থাকবে, একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম শিট, একটা হচ্ছে প্র্যাকটিস শিট, বুঝতে পারছো কিনা, একটা প্র্যাকটিস শিট থাকবে, আর একটা থাকবে হচ্ছে অ্যাডমিশন শিট। হ্যাঁ পেয়ে যাবে ইনশাল্লাহ। দেখো তো সবগুলো ভালো করে পড়বা। তোমার এক হচ্ছে এইচএসসি থেকে প্লাস টাকাইতে পারবে না, আর দ্বিতীয় হচ্ছে অ্যাডমিশনও ইনশাল্লাহ তুমি খুব ভালো কিছু করতে পারবে, কারণ ইংলিশ ফার্স্ট পেপারটা খুবই গুরুত্বপূর্ণ, বোথ ফর এমসিকিউ অ্যান্ড রিটেন এক্সাম। সো বলছে অল থ্রু, তো শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন আমি বললাম, দেখো আমি বললাম যে হি স্লেপ্ট অল থ্রু দ্য মুভি, সে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত ঘুমাইছিল। মুভি দেখতে গেছে কিন্তু সে ঘুমাইয়ে কাটাই দিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, এরকম একটা ব্যাপার, ঠিক আছে কিনা। তো এখানে সেটাই বলতেছে, অল থ্রু, শুরু থেকে শেষ পর্যন্ত আবহাওয়া, শুরু থেকে শেষ পর্যন্ত আবহাওয়া ভালো দিতে, হ্যাঁ হচ্ছে আবহাওয়া আমাকে ভালো দিতে রবের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এন্ড এবং কি টু ক্রাউন, ক্রাউন শব্দের অর্থ মুকুট, যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে। আর ক্রাউনটা যখন ভার্ব, যেমন এখানে ভার্ব ইনফিনিটিভ হয়েছে নরমালি, সো মুকুট পরানো, ঠিক আছে কিনা, মুকুট পরানো। এন্ড ক্রাউন মি, পরাতে, আমাকে মুকুট পরাতে উইথ সাকসেস, সফলতা, আমাকে সফলতার মুকুট পরাতে। তাহলে কি বলতেছে, একবার অর্থ করি। বলছে পঞ্চম সাঁতারের 12 দিনের মধ্যে আমি পানিতে ঝাঁপ দিয়েছিলাম, যেটা নিজেই ছিল একটা রেকর্ড, সামান্য আমরা এখানে অর্থ করি যে তোমার ঈশ্বরের কাছে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো আবহাওয়া আমাকে দিতে এবং সফলতার মুকুট পরাতে এটা চেয়ে অল্প বা হচ্ছে খুব সামান্য প্রার্থনার পরে, মানে এইগুলো কাজ করার পরে তিনি পানিতে ঝাঁপ দিয়েছিলেন, সেটা বলতেছে। মানে এইগুলোর পরে তিনি জাম্প ইনটু দ্য ওয়াটার, পানিতে ঝাঁপ দিয়েছিলেন। সহজ আছে। এখানে দেখো এবার বলছে নিয়ারলি মানে প্রায়, দ্য হোল মানে সম্পূর্ণ, খ্যাপ গ্রিজ নেজ বলতেছে নিয়ারলি প্রায়, দ্য হোল খ্যাপ গ্রিজ নেজ সম্পূর্ণ, খ্যাপ গ্রিজ নেজ ভিলেজ মানে গ্রাম, হ্যাঁ খ্যাপ গ্রিজ নেজ এটা হচ্ছে কি, এটা আমরা একটা আগে দেখলাম হোটেল, তাই না, মানে ওই গ্রামে অবস্থিত একটা হোটেল এটা ছিল। তো খ্যাপ গ্রিজ নেজ যে এলাকাটা, এই এলাকার এই গ্রামটা, এই গ্রামের নিয়ারলি প্রায়, দ্য হোল সম্পূর্ণ, খ্যাপ গ্রিজ নেজ ভিলেজ, হ্যাঁ খ্যাপ গ্রিজ নেজ গ্রামের প্রায় সম্পূর্ণটাই মানে সবাই, হ্যাঁ হ্যাড টার্ন আউট। দেখো টার্ন আউট শব্দের অর্থ কি, টার্ন আউট এটা তোমাদের আমি দ্য প্যারাস্টাইলে পড়িয়েছি। টার্ন আউট শব্দের অর্থ হচ্ছে তোমার উপস্থিত হওয়া, জমায়েত হওয়া, হাজির হওয়া, হ্যাঁ হ্যাড টার্ন আউট হাজির হয়েছিল, টু উইশ মি লাক। দেখো উইশ সামওয়ান লাক শব্দের অর্থ হচ্ছে শুভকামনা জানানো, শুভকামনা জানাতে। বলতেছে এই যে খ্যাপ গ্রিজ নেজ ভিলেজ গ্রামের সম্পূর্ণটাই মানে সকল মানুষ, হ্যাঁ আমাকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিল, হাজির হয়েছিল। এন্ড কি করতে, টু সি মি দেখতে, ইন্টার প্রবেশ করতে, আমাকে প্রবেশ করা অবস্থায় দেখতে, দ্য ওয়াটার পানিতে, ফর দ্য 6th টাইম ষষ্ঠবারের মতো আমাকে পানিতে প্রবেশ করা অবস্থায় দেখতে। তাহলে আমরা একবার অর্থ করি যে খ্যাপ গ্রিজ নেজ ভিলেজ গ্রামের প্রায় সবাই, হ্যাঁ সবাই হচ্ছে আমাকে শুভকামনা জানাতে উপস্থিত হয়েছিল, শুভকামনা জানাতে এবং
ষষ্ঠবারের মতো পানিতে প্রবেশ করা অবস্থায় আমাকে দেখতে কি করেছিল, উপস্থিত হয়েছিল, ঠিক আছে, হাজির হয়েছিল, জমায়েত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। এবার এটা আমরা যাই, আমরা প্রায় শেষের দিকে। দেখো প্লাঞ্জ, প্লাঞ্জ শব্দের অর্থ কি? প্লাঞ্জ শব্দের অর্থ হচ্ছে ঝাঁপ দেওয়া, এটা অনেক অর্থ হচ্ছে, ঝাঁপ দেওয়া, তারপর হচ্ছে নিমগ্ন হওয়া, হ্যাঁ, ঢুকিয়ে দেওয়া, এরকম বিভিন্ন অর্থ হয়। তো হচ্ছে প্লাঞ্জ ঝাঁপ, এন্ড আফটার পরবর্তী অবস্থা, পানিতে ঝাঁপ দিলেন এবং পরে কি হলো সেটা বলছে ওয়ান্স, ওয়ান্স ইন ওয়াটার, হ্যাঁ, ওয়ান্স মানে কি একবার, ইন ওয়াটার মানে পানিতে, একবার পানিতে, হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এখানে অর্থটা হবে এরকম, একবার পানিতে থাকলে ইউ গেট অবলিভিয়াস অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। অবলিভিয়াস অফ শব্দ হচ্ছে অসচেতন, অসতর্ক, হ্যাঁ, বিস্মৃত। ইউ গেট অবলিভিয়াস অফ টাইম, তুমি হচ্ছে অসচেতন হয়ে পড়ো, সময়ের ব্যাপারে অসচেতন হয়ে পড়বে, হ্যাঁ, ডিস্টেন্স দূরত্ব ও ডিরেকশন দিকের ব্যাপারে অসচেতন হয়ে পড়বে। বলছে একবার পানিতে নামলে সময়, দূরত্ব এবং দিকের কোনো জ্ঞান তোমার ভিতরে থাকবে না, তুমি অসচেতন হয়ে পড়বে। তারপর বলতেছে দা অনলি থট, দা অনলি একমাত্র, থট মানে চিন্তা, একমাত্র চিন্তা, হুইচ যেটা, কেপ্ট মানে কিপ যে ভার্বটা আছে এটা 2 এবং 3 নং ফর্ম হচ্ছে কেপ্ট, কিপ মানে রাখা, ওয়ারিড মানে কি চিন্তিত। বলতেছে যে চিন্তার, যে একমাত্র চিন্তাটা আমাকে চিন্তিত রেখেছিল ওয়াজ ছিল দ্যাট, যে আই মাস্ট মেক ইট, আই মাস্ট মেক ইট। আচ্ছা মেক ইট শব্দের 2টা অর্থ দেখো, ফ্রেজ এটা, হ্যাঁ, মেক ইট শব্দের অর্থ হচ্ছে টু সাকসিড, সফল হওয়া। যে I wanted to get A+ in the A6 exam, আমি এইচএসসি পরীক্ষায় A+ পেতে চেয়েছিলাম, and I eventually made it, আমি অবশেষে সফলতা অর্জন করেছিলাম, ঠিক আছে কিনা। আর যখন অর্থটা এরকম মেক ইট টু সামওয়্যার, মেক ইটের পরে, মেক ইট টু এর পরে যখন কোনো জায়গার নাম দিবা, মেক ইট টু, তখন অর্থ হবে পৌঁছানো, পৌঁছানো, বুঝতে পেরেছো। যেমন আমি বললাম যে হ্যাঁ আই এম অলরেডি লেট, আমার অনেক দেরি হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে গেছে। আই থিঙ্ক I cannot make it to the কলেজ টুডে, আমি আজকে কলেজে পৌঁছাতে পারবো না ওয়ান টাইম, নির্দিষ্ট সময়, ঠিক আছে না। কি বললাম যে আমার অলরেডি লেট হয়ে গেছে, I think I cannot make it to the college on time, হ্যাঁ, আমি নির্দিষ্ট সময়ে কলেজে পৌঁছাতে পারবো না, ঠিক আছে। তাহলে মেক ইট এর অর্থ বুঝতে পেরেছো। বসে ওয়াজ ছিল দ্যাট, যে চিন্তাটা আমার ছিল ওয়াজ কি আই মাস্ট মেক ইট, আমাকে অবশ্যই সফলতা অর্জন করতে হবে, এন্ড দ্যাট যে আই মাস্ট গেট, আমাকে অবশ্যই পেতে হবে গুড ওয়েদার, ভালো আবহাওয়া পেতে হবে, অল দা ওয়ে, পুরো পথ ব্যাপী আমাকে ভালো আবহাওয়া পেতে হবে, ঠিক আছে কিনা। মানে এই চিন্তা নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন যে আমাকে অবশ্যই সফল হতে হবে এবং আমার আবহাওয়াটা ভালো পেতে হবে, নাহলে তো আমি আজকে শেষ। তাহলে দেখো বলতেছে একমাত্র চিন্তা যেটা আমাকে চিন্তিত রেখেছিল সেটা ছিল আমাকে সফল হতে হবে এবং যে পুরো পথ ব্যাপী আমাকে ভালো আবহাওয়া পেতে হবে। দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম, সাঁতারের দ্বিতীয় অর্ধাংশ। দেখো সেকেন্ড হাফ মানে কি দ্বিতীয় অর্ধাংশ, মানে তুই বিষয়টা দেখো, অর্ধেক পথ তিনি পার হয়ে গেছেন আর বাকি অর্ধেক পথটা আছে, তো তাই বলতেছে যে বাকি যে অর্ধেক পথটা আছে সেকেন্ড হাফ যেটা আছে, তো সেকেন্ড হাফ দ্বিতীয় অর্ধাংশ অফ দ্য সুইম, সাঁতারের দ্বিতীয় তোমার হচ্ছে সাঁতারের দ্বিতীয় অর্ধাংশ ইজ হয় অলওয়েজ সবসময়, ভেরি মানে খুবই, ডিফিকাল্ট মানে কঠিন। বলতেছে যে সাঁতারের দ্বিতীয় অর্ধাংশটা হচ্ছে সবসময় কঠিন। মানে প্রথম অর্ধেক পার হওয়ার পরে দ্বিতীয় অর্ধেকটা সবথেকে কঠিন থাকে, কারণ ওই সময় কোনো এনার্জি থাকে না, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে কিনা। খাবার দাবার খেতে পারে কিন্তু আবার খেয়ে আবার পানিতে ঝাঁপ দিতে হয়, বিষয়টা এরকম। তো দ্বিতীয় হাফটা সবথেকে কঠিন, এইখানে গিয়ে সবাই ব্যর্থ হয়ে যায়। অ্যান্ড ইফ এবং যদি, ইভেন এমনকি, লিটল মানে তোমার ছোট ছোট, সামান্য, ওয়েভস মানে ঢেউ, ডেভেলপ মানে বিকাশ করা, উন্নত হওয়া, এখানে সৃষ্টি হওয়া অর্থ হবে। বলছে অ্যান্ড এমনকি যদি, ইফ লিটল ওয়েভস যদি হচ্ছে তোমার সামান্য ঢেউ, ডেভেলপ সৃষ্টি হয়। বলছে যদি সামান্য ঢেউ সৃষ্টি হয় দ্বিতীয় অর্ধেকে, হ্যাঁ, প্রথম অর্ধেকের পরে যদি প্রথম অর্ধেকের পরে যদি সামান্য ঢেউরও সৃষ্টি হয়, ইট স্যাপ, এই স্যাপ শব্দের অর্থ কি বলো? It saps the ebbing energy of the swimmer all the more. দেখো স্যাপ শব্দের অর্থ হচ্ছে দুর্বল করা বা নিঃশেষ করে ফেলা, প্রাণ শক্তিকে নিঃশেষ করে ফেলা। বলছে ইট স্যাপস, এটা নিঃশেষ করে ফেলে। দ্য এবিং, এব শব্দের অর্থ কি? দেখো এব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভাটা পড়া। কি করা? ভাটা পড়া, ওই যে সমুদ্রে বা সাগরে ভাটা পড়া। হ্যাঁ, তো এই ভাটা পড়া
আর আরেকটা অর্থ হচ্ছে ধীরে ধীরে কমে যাওয়া। তো বলতেছে ইট স্যাপস, এটা নিঃশেষ করে ফেলে দ্য এবিং এনার্জি, মানে ধীরে ধীরে কমে যাওয়া যে শক্তি, ধীরে ধীরে কমে যাওয়া যে শক্তি, এটাকে নিঃশেষ করে ফেলে, নিঃশেষ করে, অর্থাৎ তোমার শক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তো এই শক্তিটা পুরোপুরি নিঃশেষ করে ফেলবে দ্বিতীয় যে অর্ধাংশ, সেকেন্ড হাফ যেটা, সেটা, হ্যাঁ, অফ দ্য সুইমার, এই যে সাঁতারুর, ওল দা মোর মানে আরো বেশি, ওল দা মোর মানে কি আরো বেশি, আরো বেশি নিঃশেষ করে ফেলবে। একবার অর্থ করি, বলছে এবং এবং যদি খুব সামান্য ঢেউর সৃষ্টি হয়, এটা হচ্ছে সাঁতারুর আরো বেশি কমে যাওয়া শক্তিকে কি করে, নিঃশেষ করে ফেলে। ওকে, বলছে টেকিং আ লেসন, টেক আ লেসন, লেসন মানে শিক্ষা, একটা লেসন নিয়ে, একটা শিক্ষা নিয়ে, টেকিং আ লেসন ফ্রম থেকে, মাই প্রিভিয়াস মানে আমার পূর্ব, সুইমস মানে সাঁতার, আমার পূর্বের সাঁতারগুলো থেকে একটা শিক্ষা নিয়ে, আই কেপ্ট আমি রেখেছিলাম, আমার স্পিড মানে কি দ্রুততা, আমি আমার দ্রুততা, বুঝছো কতটুকু দ্রুততার সাথে সাঁতার কাটতেছেন সেই ব্যাপারটা, আমি আমার দ্রুততাকে রেখেছিলাম এট আ স্টেডি, স্টেডি শব্দের অর্থ কি স্থির, ফেস শব্দের অর্থ কি, ফেস শব্দ হচ্ছে গতি, আমি হচ্ছে স্থির গতিতে রেখেছিলাম, অর্থাৎ তিনি খুব দ্রুততার সাথে সাঁতার কাটছিলেন, আস্তে আস্তে কাটছিলেন, যাতে হচ্ছে তিনি ক্লান্ত না হয়ে যান দ্রুত। বলছে ফর, কারণ আই নিউ, ফর মানে কি জন্য, তাই না, কিন্তু এই ফরটা কিন্তু এখানে কি বলতো বাক্যের মাঝখানে ফর হইছে এবং উভয় পাশে কিন্তু আলাদা সাবজেক্ট এবং ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, তার মানে এই ফরটা হচ্ছে এখানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্লজ মার্কার বিকজ অর্থে। হ্যাঁ, ফর কারণ, আই নিউ আমি জানতাম, আই উড নিড আমার প্রয়োজন হবে, এভরি আউন্স প্রত্যেক আউন্স অফ মাই এনার্জি আমার শক্তির, হ্যাঁ প্রত্যেক অংশ আমার প্রয়োজন হবে, টুয়ার্ডস দিকে, দ্য ক্লোজ মানে হচ্ছে ওই সমুদ্র তীরের কাছাকাছি, হ্যাঁ বালুতট আর কি, বলছে টু দ্য ক্লোজ, টুয়ার্ডস দ্য ক্লোজ অর্থাৎ কাছাকাছির দিকে, হ্যাঁ বা হচ্ছে তোমার সমুদ্রের কূলের দিকে প্রয়োজন হবে, মানে যখন তিনি সমুদ্রের খুব কাছে, মানে যখন তিনি ওই যে তীরের বা বালুতটের খুব কাছাকাছি চলে আসবেন, তখন হচ্ছে তার এই শক্তিগুলো প্রয়োজন হবে, যেন জমায় রাখতেছেন। বলতেছে যে আমি আমার দ্রুততা স্থির গতিতে রেখেছিলাম, কারণ আমি জানতাম আমার শক্তির, হ্যাঁ প্রত্যেকটা আউন্স, হ্যাঁ কাছাকাছির দিকে, হ্যাঁ এই বালুতটের বা তীরের কাছাকাছির দিকে প্রয়োজন হবে। বুঝতে পেরেছো? আই থিঙ্ক বুঝতে পেরেছো। দেখো এমন হচ্ছে আমাদের আর বেশি নাই, এই একটা আছে আর একটা আছে, শেষ আর নেই। আচ্ছা দেখো, তো আমরা শুরু করি। বলছে আই ফেল্ট হাংরি, আমি ক্ষুধার্ত অনুভব করেছিলাম। ফিল এ দুই নাম ফ্রম ফেল, রাইট? আই ফেল হাংরি, আমি ক্ষুধার্ত অনুভব করেছিলাম। এন্ড এবং ফ্যামিশড, দেখো এটা খুব সুন্দর একটা ওয়ার্ড, যদি এটা প্যাসেজ হিসেবে গুরুত্বপূর্ণ না, পরীক্ষা আসার মতো না, তো ফ্যামিশড, তবে এখান থেকে তোমার ফ্লোচার আসতে পারে, সামারি আসতে পারে। এখানে ফ্যামিশ শব্দের অর্থ হচ্ছে ভেরি হাংরি, খুবই ক্ষুধার্ত। হ্যাঁ, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, হাংরি ক্ষুধার্ত, এন্ড ফ্যামিশ খুবই ক্ষুধার্ত, মানে আমি অত্যন্ত ক্ষুধার্ত অনুভব করেছিলাম। হ্যাঁ, এমফাসাইজ করার জন্য পরপর দুইটা শব্দ, একই অর্থবোধক শব্দ ব্যবহার করেছে। এন্ড এবং শাউটেড, চিৎকার করেছিলাম, ফর মাই ম্যানেজার, আমার ম্যানেজারের দিকে আমি চিৎকার করেছিলাম। ঠিক আছে কিনা? বলছে আমি খুবই ক্ষুধার্ত অনুভব করেছিলাম, ম্যানেজারের দিকে চিৎকার করেছিলাম, ক্ষুধা লেগেছে তাই। বলছে ইন রিপ্লাই, উত্তরে, ইন রিপ্লাই মানে কি উত্তরে, আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল, যে বি ভার্ব প্লাস V3 মানে কি প্যাসিভে আছে, আমাকে বলা হয়েছিল দ্যাট যে আই কুড নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড শব্দ অর্থ কি সামর্থ্য রাখা, শাব্দিক অর্থ যেটা, যেমন আই ক্যান নট অ্যাফোর্ড BMW কার নাও, হ্যাঁ আমি এখন একটা BMW কার কেনার সামর্থ্য রাখি না। ঠিক আছে, তো এখানে দেখো দ্যাট আই কুড নট অ্যাফোর্ড, আমি সামর্থ্য রাখি না, সরি আমি সামর্থ্য রাখতে পারি না, টু ওয়েস্ট কি নষ্ট করার 10 মিনিট 10 মিনিট সময় নষ্ট করার সামর্থ্য আমি রাখি না। তার মানে এখানে অর্থটা হবে এরকম যে আমার 10 মিনিট নষ্ট করার সুযোগ নেই, এরকম হবে। হ্যাঁ, 10 মিনিট নষ্ট করার সুযোগ আমার নেই। ইন হ্যাভিং, এই হ্যাভ অর্থ এখানে খাওয়া, হ্যাভ অর্থ কি হয় খাওয়া না, আবার পান করা, বিভিন্ন অর্থ আসে। তো হ্যাভ অর্থ এখানে খাওয়ার থেকে হয়েছে, ইন হ্যাভিং খাওয়ার, যেমন I haven't had my dinner yet, আমি এখনো আমার সকালে নাস্তা খাই নাই। Would you please have a cup of coffee, তুমি কি এক কাপ কফি ড্রিঙ্ক করবা, পান করবা, হ্যাভ, উড ইউ হ্যাভ মানে খাবা। ঠিক আছে কিনা? ইন হ্যাভিং খেতে, দ্য ফিড মানে খাবার। দেখো ফিড এটা যখন নাউন তখন এটার অর্থ হবে খাবার, আবার ফিড যখন ভার্ব হবে তখন অর্থ হবে খাওয়ানো। তাহলে এখানে কি বলছে, উত্তরে হচ্ছে
আমাকে বলা হয়েছিল যে খাবার খেতে গিয়ে 10 মিনিট সময় নষ্ট করার সুযোগ নাই, তাকে বলছে আর কি। বলছে এবার বলছে দেখো, বলছে ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড, হ্যাঁ, ইফ যদি আই হ্যাভ টু ব্রেক আমাকে ভাঙতে হয় দ্য রেকর্ড, যদি আমাকে রেকর্ডটা ভাঙতে হয়, আই মাস্ট সুইম আমাকে অবশ্যই সাঁতার কাটতে, আই মাস্ট সুইম অন আমাকে সাঁতার কেটে যেতে হবে। সুইম অন মানে সাঁতার কেটে যাওয়া, আই মাস্ট সুইম আমাকে অবশ্যই সাঁতার কেটে যেতে হবে উইথ অল মাই মাইট, হ্যাঁ, উইথ অল মাই মাইট শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তি দিয়ে, ইটস আ ফ্রেজ, হ্যাঁ, আমাকে সর্বশক্তি দিয়ে সাঁতার কাটা চালিয়ে যেতে হবে যদি আমি রেকর্ড ভাঙতে চাই। বলছে বাট কিন্তু আই রিফিউজড আমি প্রত্যাখ্যান করেছিলাম, হ্যাঁ, রিফিউজ করেছিলাম। আই এম সরি আমি দুঃখিত, নাও আমি এখন ফর এটার জন্য, বলছে আমি এখন এটার জন্য খুবই দুঃখিত, হ্যাঁ, ফর কারণ ইফ যদি আই হ্যাড গন অন, গো অন শব্দের অর্থ কি চালিয়ে যাওয়া, গো অন শব্দের অর্থ কি চালিয়ে যাওয়া। ধরো কেউ কথা বলতে বলতে থেমে গেল, তুমি তাকে বললো হে ওয়াই হ্যাভ ইউ স্টপ, তুমি কেন থেমে গেলা, প্লিজ গো অন তুমি চালিয়ে যাও, ঠিক আছে কিনা। তো এখানে সেটাই বলতেছে। তো এখানে কি বললো, কোথায় জানিছিলাম, হ্যাঁ, এই যে যদি কারণ ইফ আই হ্যাড গন অন যদি আমি চালিয়ে যাই, আই মাইট হ্যাভ ফিনিশ আমি হয়তো শেষ করতে পারবো দ্য হোল সিম সম্পূর্ণ সাঁতার ইন লেস দ্যান 10 আওয়ার্স, হ্যাঁ, 10 ঘন্টা অ্যান্ড 15 মিনিটস 10 ঘন্টা এবং 15 মিনিটের কম সময় আমি পুরো সাঁতারটা শেষ করতে পারবো, ঠিক আছে। ক্রিয়েটিং আর ক্রিয়েট রেকর্ড মানে ক্রিয়েট রেকর্ড শব্দ হচ্ছে রেকর্ড গড়া, ক্রিয়েটিং আ নিউ ওয়ার্ল্ড রেকর্ড নতুন বিশ্ব রেকর্ড গড়ে ফ্রম বোথ সাইড উভয় দিক থেকে, অর্থাৎ সময়ের দিক থেকে যেহেতু তিনি 10 ঘন্টা 15 মিনিটের ভিতরেই সাঁতারটা শেষ করতে পারবেন, তার মানে কি সব থেকে কম সময়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড তিনি গড়ে ফেলবেন, আবার এশিয়া মহাদেশের প্রথম ব্যক্তি হিসেবে তিনি রেকর্ড গড়ে ফেলবেন, মানে 2টা রেকর্ড তার হয়ে যাবে একসাথে। তিনি চাচ্ছেন একটা রেকর্ড গড়তে, শুধু এশিয়া মহাদেশ থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার রেকর্ড, কিন্তু উনি বলতেছে আমি প্রচুর ক্ষুধার্ত, হ্যাঁ। তো বলতেছে যে কারণ কি, বিকজ কারণ আমি যদি চালিয়ে যাই, আমি সাঁতারটা চালিয়ে যাই, তাহলে আমি সম্পূর্ণ সাঁতারটা হচ্ছে 10 ঘন্টা 15 মিনিটেরও কম সময় শেষ করতে পারবো, উভয় দিক থেকে একটা নতুন বিশ্ব রেকর্ড গড়ে। তো আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। ওকে, সো আমাদের হচ্ছে আর বেশি নাই, আর অল্প একটু আছে, আমরা এটা শেষ করে ফেললাম, এবার হচ্ছে পরেরটাতে চলে যাই। দেখো এখানে কি বলতেছে, লাস্ট ইফোর্টস, লাস্ট মানে সর্বশেষ, ইফোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, সর্বশেষ প্রচেষ্টা, হ্যাঁ। বলছে আফটার পরে দ্য ফিড খাবারের পরে আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোক। দেখো এটা একটা ইডিয়াম, get one's teeth into, এটার অর্থ হচ্ছে প্রাণপণে চেষ্টা করা, হ্যাঁ, প্রাণপণ ভাবে আর কি, প্রাণপণ ভাবে চেষ্টা করা, ঠিক আছে কিনা। গেট ওয়ান্স টিথ ইনটু, আর এই শীটে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে, যা যা পড়াচ্ছি সব শীটে পাবা। দেখো বলছে আফটার পরে দ্য ফিড খাবারের পরে আই রিয়েলি হচ্ছে আমি সত্যি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোক শব্দটা যখন সাঁতারের ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন এটার অর্থ হবে চালনা, অর্থাৎ সাঁতারের সময় হাত পা চালনা করা, ঠিক আছে। বলছে এই যে হাত পা চালনায় আমি প্রাণপণ ভাবে চেষ্টা করেছিলাম সাঁতারের পরে আমি সত্যি সাঁতারে হাত পা চালনায় প্রাণপণ চেষ্টা করেছিলাম। আই ওয়াজ স্কুইজিং, স্কুইজ শব্দের অর্থ কি, স্কুইজ শব্দের অর্থ একটা হচ্ছে তোমার ঠেসে ধরা, হ্যাঁ, স্কুইজ শব্দের একটা হচ্ছে ঠেসে ধরা। আমি বললাম হি স্কুইজড মাই ফিঙ্গার, সে আমার আঙুল ঠেসে ধরলো, ঠিক আছে। আবার স্কুইজ শব্দের অর্থ হচ্ছে তোমার নিংড়ানো, হ্যাঁ, নিংড়ে ফেলা আর কি, নিংড়ানো, ঠিক আছে কিনা। বলছে আই ওয়াজ স্কুইজিং আমি নিংড়াচ্ছিলাম, হ্যাঁ, মাই বডি আমার শরীরকে আমি নিংড়াচ্ছিলাম, হ্যাঁ, ফিগারেটিভ মিনিং ধরতে হবে, রূপক অর্থ। বলছে ফর দ্য লাস্ট ড্রপ, ফর কিসের জন্য তিনি নিংড়াতেছেন, ফর দ্য লাস্ট সর্বশেষ ড্রপ মানে শক্তি অফ এনার্জি, শক্তি, বলছে শক্তির সর্বশেষ অংশের জন্য আমি আমার বডিকে নিংড়াচ্ছিলাম, হ্যাঁ। এখানে দ্যাট উজ্জ আছে, কি উজ্জ আছে, দ্যাট, কারণ এই আগে একটা ক্লজ সাবজেক্ট ভার্ব, আবার এখানে একটা সাবজেক্ট ভার্ব, দুইটা ক্লাসের মাঝখানে অবশ্যই ক্লজ মার্কার লাগবে, এখানে দ্যাট উজ্জ আছে। দ্যাট যেটা আই কুড গেট আমি পেতে পারতাম, আউট অফ ইট বলতে বডি, আমার শরীর থেকে, বলছে যেটা আমি আমার শরীর থেকে পেতে পারতাম। বলতেছে যে আমি হচ্ছে শক্তির সর্বশেষ, মানে বিষয়টা হচ্ছে তোমার ফিগারেটিভ মিনিং আর কি, মানে তার শরীরে আর কোনো শক্তি নেই, তারপরে বলতেছে আমার শরীর থেকে সর্বশেষ শক্তিটুকু আমি নিংড়ায় বের করার চেষ্টা করছিলাম, হ্যাঁ, যে আজকে আর কোনোভাবে থামা যাবে না, আজকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়তেই হবে, ঠিক আছে কিনা। তো এখানে বলছে যে আমি আমার শরীরকে, হ্যাঁ,
শরীরকে সর্বশেষ ড্রপ, সর্বশেষ ড্রপ মানে কি ফোঁটা, সর্বশেষ ফোঁটা শক্তির জন্য নোংরা ছিলাম, যেটা আমি শরীর থেকে পেতে পারি। এন এজ ওয়ান শব্দের অর্থ হচ্ছে অগ্রসর হওয়া। এজ ওয়ান মানে অগ্রসর হওয়া। তো এজ ওয়ান এবং অগ্রসর হয়েছিলাম ইঞ্চ বাই ইঞ্চ শব্দের অর্থ হচ্ছে ইঞ্চি ইঞ্চি করে, অল্প অল্প করে, এবং আমি ইঞ্চি ইঞ্চি করে অগ্রসর হচ্ছিলাম, শরীরের কোনো শক্তি নাই। দ্য পিপল মানে মানুষেরা, ইন দ্য মোটর বোট, ওই যে তার পিছনে থাকা মোটর বোটে তার ম্যানেজার, তারপর হচ্ছে তোমার স্কিপার, অফিশিয়াল অবজারভার যারা ছিল, তো বলতেছে এই মোটর বাইকে থাকা মানুষগুলো ওয়ার চিয়ারিং মি, আমাকে উৎসাহিত করছিল। চিয়ার এটা একটা ভার্ব। চিয়ার শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা, আমাকে উৎসাহিত করছিল। আমি দেখতে পেয়েছিলাম দ্য ফ্ল্যাশ মানে আলোর ঝলকানি, আমি আলোর ঝলকানি দেখতে পেয়েছিলাম অন দ্য খেন্ট শোর, খেন্ট উপকূলে, হ্যাঁ খেন্ট তীরে, খেন্ট তটে আমি আলোর ঝলকানি দেখতে পারি, মানে উনি চলে আসছে প্রায়, আর কিছুটা দূর আছে, হ্যাঁ মাথাটা উঁচু করে দেখেন যে আলোর ঝলকানি তিনি দেখতে পাচ্ছেন, তীরের কাছে প্রায় চলে আসছেন। এই যে ভেরি, খুব ক্লিয়ার, খুব স্পষ্টভাবে, হ্যাঁ খুব স্পষ্টভাবে আমি কেন তীরের আলোর ঝলকানি দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, এখানে তারপরে কি বলছে? তারপরে বলছে আই রিয়ালাইজড, আমি বুঝতে পেরেছিলাম, আমি ছিলাম ভেরি মানে খুবই, ক্লোজ মানে কাছাকাছি, আমি বুঝতে পেরেছিলাম আমি খুব কাছাকাছি ছিলাম, ঠিক আছে কিনা, মানে উনি হচ্ছে কেন যে তীর বা কুলটা এটা স্পষ্ট হয়ে দেখতে পাচ্ছিলেন, তো বলতেছে যে আমি বুঝতে পারছিলাম যে আমি খুব কাছাকাছি চলে এসেছি, হ্যাঁ আমার রেকর্ডটা এবার আমি গড়েই ফেলবো, এরকম একটা ব্যাপার। তারপর বলছে আই কুড সি, হ্যাঁ আই কুড সি, আমি দেখতে পেরেছিলাম, কি দেখতে পেরেছিলাম? দ্য রেকর্ডটা আমি দেখতে পেরেছিলাম, যেহেতু কাছাকাছি চলে আসছেন, তো উনি হচ্ছে চোখের সামনে এগুলো দেখতে পারতেছেন যে তিনি রেকর্ড গড়ে ফেলেছেন, ঠিক আছে কিনা, সারা বিশ্বে তার সম্পর্কে বিভিন্ন গণমাধ্যম, নিউজ মিডিয়ায় তার সম্পর্কে কি সংবাদ প্রচার করা হচ্ছে, তাই না, চারিদিকে তার নাম ধাম ছড়িয়ে গেছে। তো বলতেছে আমি রেকর্ডটা দেখতে পারছিলাম, কিসের মতো দেখতে পারছিলাম? দেখো বলছে লাইক মতো, কিসের মতো? দ্য প্রোভার্বিয়াল, দেখো প্রোভার্ব শব্দের অর্থ কি? প্রবাদ। তো প্রোভার্বের যে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে প্রোভার্বিয়াল, মানে প্রবাদের মতো, প্রবাদ নিহিত, হ্যাঁ প্রবাদ নিহিত, ক্যারট মানে হচ্ছে গাজর, প্রবাদ নিহিত গাজরের মতো। আচ্ছা, প্রবাদ নিহিত বলতে এখানে আমরা ভালোভাবে বোঝার জন্য অর্থ করব প্রবাদে থাকা গাজরের মতো। কি বলছে? ড্যাংলিং, ঝুলছে, হ্যাঁ সরি ড্যাংলিং কি ঝোলা অবস্থায়। দেখো এখানে হচ্ছে ড্যাঙ্গল শব্দের অর্থ কি? DANGLE, ড্যাঙ্গল শব্দের অর্থ কি? ঝুলে থাকা, তাই না? যে ড্যাংলিং মডিফায়ার আছে, যে মডিফায়ারটা ঝুলে থাকে, কাকে মডিফাই করতেছে এটা নির্দিষ্ট থাকে না। সো ড্যাঙ্গল শব্দের অর্থ কি? ঝুলে থাকা, আর ড্যাংলিং মানে ঝুলে থাকা অবস্থায়। আমি হচ্ছে প্রবাদে থাকা, আমি হচ্ছে প্রবাদে থাকা গাজরের মতো ঝুলে থাকা অবস্থায় দেখলাম, বিফোর মানে সামনে, হ্যাঁ আমার সলেন আইজ। দেখো বিফোর শব্দের অর্থ আমরা জানি পূর্বে, কিন্তু বিফোরে কিন্তু আরেকটা অর্থ রয়েছে, সেটা কি? সামনে। যেমন টুডে আই উইল ডেলিভার এ স্পিচ अगेंस्ट করাপশন বিফোর ইউ, আমি আজকে আপনাদের সামনে, যে বিফোর ইউ আপনাদের সামনে জলবায়ু পরিবর্তন সম্পর্কে একটা স্পিচ দিব, ঠিক আছে কিনা। তো এখানে সেটা বলছে যে ড্যাংলিং ঝুলে থাকা অবস্থায়, বিফোর মাই আইজ, এই যে বিফোর মাই আমার সলেন। দেখো এই শব্দটা দেখো, এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে এখানে, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে 1 নম্বর ফর্ম কি? সোয়েল হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম হচ্ছে তোমার SWELLED, সোয়েলড, আর 3 নম্বর ফর্ম হচ্ছে সৌলেন, ঠিক আছে কিনা, সলেন। এখন এই সোয়েল শব্দের অর্থ হচ্ছে ফোলা, সোয়েল শব্দের অর্থ কি? ফোলা, ফুলে যাওয়া। এখন এখানে বলছে যে আমার কি, তাহলে সলেন আইস মানে হচ্ছে ফোলা চোখের সামনে, আমার ফোলা চোখের সামনে ঝুলে থাকা অবস্থায় প্রবাদে থাকা গাজরের মতো আমি রেকর্ডটা দেখতে পাচ্ছিলাম। এখানে প্রবাদে থাকা গাজর যেটা আবার ঝুলে আছে তার চোখের সামনে, মানে এটা আসলে কোন বিষয়কে বলতেছে? দেখো প্রাচীন আমলে মানে যেটা হতো, মানে কাহিনীটা এরকম যে প্রাচীন আমলে হচ্ছে ওই গাধা কাজ করতে চাইতো না, তো ওর সামনে মনে করে একটা গাজর ঝুলাই দিত, লাঠিতে করে একটা দড়িতে করে গাজর ঝুলাই দিত। এখন এই গাজর এই হচ্ছে গাধা এই গাজর খাওয়ার আশায়, হ্যাঁ গাজর খাওয়ার লোভে সে মনে করো যে গাধার মতো খাটতো বা হাঁটতেই থাকতো। তো উনি নর্মালি এখানে ফিগারেটিভ মিনিং, রূপক অর্থে ধরেছেন, যে উনি বলতেছেন যে ওই যে গাধার সামনে সে যে গাজরটা ঝুলে থাকে, ওই গাজর ঝুলে থাকার মতো আমি আমার রেকর্ডটা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, আমিও রেকর্ডটা দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি চোখের সামনে দেখতেছেন এই যে চলে আসছি, হ্যাঁ এখন ওই যে চলে আসছি এটাকে ভেবেই তিনি সাঁতার কাটতেই আছেন এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে আমরা এখানে একবারে অর্থ করি যে আমি হচ্ছে আমার ফোলা চোখের সামনে
ঝুলে থাকা অবস্থায় হ্যাঁ প্রবাদে থাকা গাজরের মতো রেকর্ডটা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে না? সো এটা হচ্ছে শেষ। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছো। আমরা পরে চলে যাচ্ছি, এটা লাস্ট ওয়ান। হ্যাঁ শেষ। বলতেছে I kept pulling myself on। এই যে ফুল অন মানে ফুল অন শব্দের অর্থ হচ্ছে জোর, পুল মানে কি টানা, সো ফুল অন মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া সামনের দিকে। হ্যাঁ বলছে I kept pulling myself, আমি আমার নিজেকে I kept pulling myself, আমি আমার নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, মানে যাই আর শক্তি এনার্জি নাই তো টেনে নিয়ে যাচ্ছিলাম। আর লিটল মোর, আর একটু বেশি, হ্যাঁ লিটল একটু, মোর মানে বেশি, একটু বেশি, জাস্ট শুধু আর লিটল মোর, আর একটু বেশি, আর একটু বেশি, আর একটু শরীর মানে আর একটু থেমে থাকলে হবে না, শেষ হয়ে যাবে এরকমটা হবে। তারপর আমি টেনে নিয়ে যাচ্ছিলাম। দ্য মোমেন্টাম মানে হচ্ছে গতির পরিমাণ। কে দ্য মোমেন্টাম গতির পরিমাণ বা গতিবেগ ওয়াজ বিল্ডিং আপ। বিল্ড আপ মানে কি তৈরি করা, এখানে সৃষ্টি করা অর্থ হবে, তৈরি করা অর্থ হবে। বলতেছে যে গতির বেগ ওয়াজ বিল্ডিং আপ, সৃষ্টি হচ্ছিল। হ্যাঁ গতির বেগ সৃষ্টি হচ্ছিল বা বাড়ছিল। হ্যাঁ গতির বেগ বাড়ছিল। দেন তখন আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, রক মানে কি পাথর। হ্যাঁ বলছে তিনি গতির বেগ কাটতে 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 গতির বেগ বেড়ে গেছে। এই সময় দেখেন যে তিনি তার হচ্ছে পায়ে মনে করো যে হচ্ছে পাথর অনুভব করতে পারছে, মানে চলে আসছে আর কি। হ্যাঁ এই যে শার্প, পাথর কি অবস্থায় তিনি হচ্ছে অনুভব করলেন, শার্প ধারালো, এন্ড ক্রাগি শব্দের অর্থ হচ্ছে রুক্ষ, বন্ধুর। মানে পাহাড়ের খাস কাটা বলতে পারো, পাহাড়ে যেরকম খাস কাটা থাকে না, হ্যাঁ রুক্ষ, বন্ধুর, উঁচু নিচু থাকে, ওইটা বলতেছে। তখন আমি পাথরগুলোকে ধারালো এবং খাস কাটা অবস্থায় বা বন্ধুর অবস্থায় বা রুক্ষ অবস্থায় অনুভব করছিলাম। বলছে গতির পরিমাণ বাড়ছিল, তখন আমি এইটা করছিলাম। দেন তখন বিগ রক, একটা বড় পাথর appeared। হ্যাঁ appear শব্দের অর্থ কি দৃশ্যমান হওয়া। একটা বড় পাথর দৃশ্যমান হলো বিফোর মি, আমার সামনে একটা বড় পাথর দৃশ্যমান হলো। appear শব্দটা যখন আবার appear শব্দের আরেকটা অর্থ হচ্ছে তোমার প্রকাশিত হওয়া। যেমন আমি বললাম যে the book was appeared first in 1960, বইটা হচ্ছে 1960 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। আর appear শব্দের অর্থ হচ্ছে উপস্থিত হওয়া। যেমন বললাম today my friend hasn't appeared in the exam, আমার বন্ধু আজকে পরীক্ষায় উপস্থিত হয়নি। ওকে সেখানে appear শব্দ তো দৃশ্যমান হওয়া। বলছে দেন একটা বিগ রক, একটা বড় পাথর appeared before me, আমার সামনে উপস্থিত হলো। এবং that was it, এই দেখো এটা একটা ফ্রেজ, that was it এটার অর্থ কি, and that was it, নরমালি that was it এটার অর্থ হচ্ছে এটাই ছিল সেই মুহূর্ত। আর ইট তুমি যদি বলো and that is it মানে হচ্ছে এটাই হয় সেই মুহূর্ত। হ্যাঁ যে and that was it এটাই ছিল সেই মুহূর্ত। তারপর কি বলছে the shore মানে তীর, it was, হ্যাঁ বলছে সেই মুহূর্তটা কি the shore it was, এটা ছিল সেই তীর। হ্যাঁ the time সময়টা ছিল 4:35 AM, হ্যাঁ তোমার 4:35, সকাল 4:35, সময়টা ছিল সকাল 4টা, ওরে আল্লাহ, সকাল 4:35 GMT। দেখো GMT শব্দের পূর্ণরূপ কি গ্রিনউইচ, GREN গ্রিনউইচ মিন টাইম, এটা হচ্ছে সময়ের একটা মান বা স্ট্যান্ডার্ড টাইম। মানে গ্রিনউইচ এটা হচ্ছে তোমার ইংল্যান্ডের একটা স্থানের নাম। তো এই স্থানকে কেন্দ্র করে হচ্ছে তোমার সময়ের একটা মান নির্ণয় করা হয়েছে বা ধরা হয়েছে বিশ্বব্যাপী সময়ের হিসেব করার জন্য, বিশ্বের দেশগুলোর সময় হিসেব করার জন্য। যেমন বাংলাদেশের GMT হচ্ছে বা বাংলাদেশে হচ্ছে GMT +6, অর্থাৎ এই যে গ্রিনউইচ লন্ডন, ইংল্যান্ডের গ্রিনউইচের যে জায়গা, সেই জায়গার সময়ের থেকে বাংলাদেশ হচ্ছে 6 ঘন্টা এগিয়ে। ঠিক আছে কিনা? অর্থাৎ মনে করো যদি ইংল্যান্ডে এখন বাজে মনে করো সকাল 6টা, কয়টা বাজে? সকাল 6টা বাজে, তাহলে এর সাথে আরো 6 যুক্ত করতে হবে বাংলাদেশের সময় হিসেব করার জন্য। হ্যাঁ GMT +6 বাংলাদেশের সময় হিসেব করতে গেলে কি করতে হবে? ইংল্যান্ডের সময় যেহেতু সকাল 6টা, তাতে আর 6 যোগ করে দাও, তাহলে এখন হবে বাংলাদেশের দুপুর 12টা। ঠিক আছে, এইটা আর কি। বাংলাদেশের GMT হচ্ছে তোমার +6। হ্যাঁ তো বলছে যে এটা তো অর্থ যে এটা ছিল তো সেই তীর, সময়টা ছিল 4:35 GMT। I had broken the world record, আমি বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছিলাম by 14 minutes, 15 মিনিটের মধ্যে। হ্যাঁ বলছে 15 মিনিটের মধ্যে মনে করো আমি বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছিলাম। মানে
যখন সামনে পাথরটা দেখলেন তার 15 মিনিটের ভিতরে তিনি বিশ্ব রেকর্ড ভেঙে ফেলছেন। এটা বলছে আই থ্যাংক গড, আমি হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলাম ফর ফুলফিল শব্দের অর্থ কি? পরিপূর্ণ করা। ফর ফুলফিলিং প্রিপজিশনের পরে ভাবের সাথে আইন যুক্ত হয়। সো আই থ্যাংক গড ফর ফুলফিলিং, আমি হচ্ছে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলাম পরিপূর্ণ করার জন্য মাই লাইফস, আমার জীবনের অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা, আর এটার অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাম্বিশাস, BTIOUS, অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী। হ্যাঁ, বলছে আমার জীবনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিলাম। দেন তারপর আই রিমেম্বার্ড, আমি স্মরণ করেছিলাম মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে, আমি আমার পিতামাতাকে স্মরণ করেছিলাম। সব বলে গেছে, পিতামাতার কথা মনে এসেছে। বলতেছে আই হ্যাড নট ফেইলড, আমি ব্যর্থ করিনি মাই কান্ট্রি, আমি আমার দেশকে। বলছে আমি আমার দেশকে বিশ্বের সামনে নিচু হতে দেইনি, আমি আমার দেশকে হচ্ছে ব্যর্থ করিনি, আমার দেশের সম্মানকে আমি রক্ষা করতে পেরেছিলাম। ঠিক আছে কিনা? এই হচ্ছে কথা। সো ব্রজেন দাস, তিনি আমাদের বাংলাদেশের সুনামগঞ্জের সন্তান, যিনি হচ্ছে এই বাংলাদেশ থেকে সর্বপ্রথম বিশ্ব রেকর্ড করেছিলেন। ঠিক আছে কিনা? তো আমরা হচ্ছে ব্রজেন দাস সম্পর্কে প্যাসেজটা পড়ে ফেললাম। এটা নর্মালি পরীক্ষায় প্যাসেজ হিসেবে আসবে না, সামারি এবং ফ্লোচার্ট আসতে পারে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা। হ্যাঁ, আমি তোমাদের খালিদ ভাইয়া, আমাকে জানাবা যে কোনো সমস্যায়। তো ভালো থেকো সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।